তোমার মা তিনি বিষগুপ্তি নিয়েছিলেন? হ্যাঁ, তিনি কেবল আপনার অজ্ঞাতে বিষগুপ্তি গ্রহণ করেননি, যা করেছেন তা তিনি নিজেরও অজ্ঞাতে করেছেন। তুমি এ কি অসম্ভব কথা বলছো? এমন কি কখনো হতে পারে? কেবল আমি কেন, কেউই বিশ্বাস করবে না এই কথা। আপনি এত শীঘ্র অবিশ্বাস করবেন না। কথাটা আগে আমাকে ভালো করে বুঝিয়ে বলতে দিন। আমি যা জানি সব আপনাকে বলছি। আগে আমার মার নাম গোপন করবার জন্য আপনার কাছে আমাকে মিথ্যে বলতে হয়েছিল। আপনি এখন প্রকৃত দোষী ব্যক্তির সন্ধান পেয়েছেন, আর আমার সত্যি গোপন করবার কোনো দরকার নেই। আমি যা জানি আজ সমস্ত আপনাকে বলবো। চলুন, নিচে চলুন। এখানে কোনো কথা হবে না। মা কিংবা জুলেখা এখনই এদিকে আসতে পারে। জুলেখাকে আমার বড় ভয়। সে ডাকিনি, সব করতে পারে। বলতে বলতে সেলিনা তাড়াতাড়ি দত্ত সাহেবকে অতিক্রম করে সিঁড়ি দিয়ে দ্রুত পদে নামতে লাগল। দত্ত সাহেব তার পিছনে নেমে আসলেন। দুজনে নিচের কোনো একটি ঘরে গিয়ে বসলেন। আমার মা কেন এত বড় গর্হিত কাজ করলেন তার কারণ প্রকাশ পেলে আপনি আমার মাকে আর দোষ দিতে পারবেন না। জুলেখা তার ফাঁদে কেবল আমার মাকে কেন, আমাকেও এমনভাবে জড়িয়ে ফেলেছে। সহজে এর থেকে মুক্তির আশা নেই। জুলেখা আমাদের সর্বনাশ করেছে। আজ 1 বছর জুলেখা কেবল আমাদের সর্বনাশের চেষ্টা করছে। এখন আমার মুখে সব কথা শুনলে আপনি বেশ স্পষ্ট বুঝতে পারবেন আমাদের কোনো অপরাধ নেই। ডাক্তার বেন্টুড ও জুলেখা এই সব দুর্ঘটনার নিয়ন্তা। বেন্টফুট ও জুলেখা দুজনে মিলে কি সুরেন্দ্রনাথকে হত্যা করেছে? হ্যাঁ, নিশ্চয়ই। তারাই লাশ চুরি করেছে? নিঃসন্দেহে। তবে তুমি এইসব কথা আগে আমাকে বলনি কেন? আমি তখন নিজে ঠিক করে কিছু বুঝতে পারিনি। পারলেও বোধহয় বলতে পারতাম না। জুলেখা আমাকে শাসন করে বলেছিল, যদি আমার মুখ থেকে তার বিরুদ্ধে কোনো কথা প্রকাশ পায়, সে আমার মাকে হত্যা করে ফেলবে। বুঝেছি। এখন আমি তাদের মনের অভিপ্রায়ে অনেকটা বুঝতে পারলাম। জুলেখার ইচ্ছে ডাক্তার বেন্টফুডের সাথে তোমার বিয়ে হয়। আমার মার তাতে কিছু মাত্র ইচ্ছা নেই। অনিচ্ছা সত্ত্বেও যাতে তিনি সহজে বেন্টুডের হাতে আমাকে সমর্পণ করতে বাধ্য হন, সেই জন্য বেন্টুড ও জুলেখা দুজনে মিলে ভিতরে ভিতরে এইসব কাণ্ড করেছে। আচ্ছা, বলতে পারো জুলেখা কেন বেন্টফুডকে এত ভয় করে? জুলেখা ডাক্তার বেন্টুডকে ভয় করে না। বেন্টুডের কাছে টম্বুরু নামে এক টুকরো পাথর আছে, সেটাকেই জুলেখার যত ভয়। টম্বুরু? হ্যাঁ হ্যাঁ, জুলেখার মুখে টম্বুরুর নাম শুনেছি বটে। তা সে জিনিসটা কি? বাদামের মতো ছোট একখণ্ড কালো পাথর। বাদামের মতো ছোট, কিন্তু দেখতে ঠিক বাদামের মতো না। সেরকম অস্বাভাবিক আকারের পাথর বড় একটা দেখতে পাওয়া যায় না। ছোট নাগপুরের খাড়িয়ারা সেই পাথরকে টম্বরু বলে থাকে। তাদের বিশ্বাস সেই টম্বরুতে প্রেত জনি বাস করে। যার কাছে সেই টম্বরু পাথর থাকে, কেউ তার কোনো শত্রুতাচরণ করতে পারে না। যদি কেউ করে, টম্বরুর সাহায্যে সহজে সেই শত্রুকে নিপাত করা যায়। এই পাথরের উপরে তাদের বিশ্বাস ও ভক্তি কতদূর অবিচল ও দৃঢ় তা শুনে চমৎকৃত হতে হয়। এমনকি এই টম্বরুকে দেখতে, পূজার্চনা করতে তারা অনাহারে 20 ক্রোশ পথ ছুটে যায়। ওটা হস্তগত করবার জন্য তারা একটা নগর জ্বালিয়ে দিতে এবং শত সহস্রের জীবন নষ্ট করতে কিছুমাত্র কুণ্ঠিত হয় না। প্রায় 100 বছর আগে কোনো একজন ফকির তাদের অজ্ঞাতে ছোট নাগপুর থেকে ওই টম্বরু পাথর নিয়ে বম্বে পালিয়ে গেছিল। সেই সময় ডাক্তার বেন্টুডও একবার বম্বে গেছিলেন এবং টম্বরু পাথরটা সেখান থেকে সংগ্রহ করে ফিরে আসেন। আমি জুলেখার মুখে শুনেছি যে জুলেখার মারও একটা টম্বরু পাথর ছিল, কিন্তু সে কোথায় সেটা রেখেছিল সে কথা মৃত্যুর আগে কারো কাছে প্রকাশ করে যায়নি। জুলেখার মতো জুলেখার মাও অনেক মন্ত্র তন্ত্র জানত এবং ভূত প্রেত সাধনা করে বেড়াত। তার মেয়ে এখন ঠিক তারই মতো হয়েছে। মার মৃত্যুর পর যতদিন জুলেখা আসামে ছিল, সেই টম্বরু পাথরের সন্ধান করত। এমনকি সে নিজের হাতে অনেক স্থানে মাটি অবধি কেটে দেখেছে। জুলেখার এখনো ইচ্ছা সেই টম্বরুর সন্ধানে সে আর একবার আসামে ঘুরে আসে। তারপর এখানে বেন্টুডের কাছে টম্বরু পাথর দেখে সে তাকে দেবতার মতন ভক্তি করতে আরম্ভ করেছে। বেন্টুড যা বলে জুলেখা তৎক্ষণাৎ তা শিরোধার্য করে নেয়। সে যা হোক, আমি এখন বেশ বুঝতে পারছি
কেবল আমাকে বিয়ে করবার অভিলাষে বেন্টুন এইসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এবং জুলেখাকে দিয়ে একটার পর একটা কাজ সম্পন্ন করে নিচ্ছেন। ছি ছি, তোমরা জুলেখার সব নিরর্থ কাহিনীতে বিশ্বাস করো? জুলেখা তোমাদের মাথা একেবারে বিগড়ে দিয়েছে। তা বড় মিথ্যে কথা নয়, কিন্তু এখন আমি নিজেও সব বিশ্বাস করি না। আগে সত্যি বলে আমার মনে হতো, এমনকি আমার মা নিজে আগে এসব খুব বিশ্বাস করতেন। আসামে যত সব অসভ্য বন্য জাতির সাথে মিশে মিশে তার মতিগতি অনেকটা বিগড়ে গেছিল, কিন্তু এখন আমরা কেউই এইসব মনে একেবারে স্থান দিই না। বিশেষত জুলেখা বেন্টুনের সাথে যেরকম মিশতে আরম্ভ করেছে আর যে রকমে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে, তাতে আমার ইচ্ছা যে আমি এখনই আমাদের বাড়ি থেকে তাকে দূর করে দিই। কিন্তু অনেকদিন থেকে জুলেখা আমাদের এখানে আছে বলে মা স্নেহবশত তাকে কাজ ছাড়িয়ে দিতে চান না। বটে, তা তুমি বিষগুপ্তি চুরি সম্বন্ধে কি বলছিলে? যেদিন রাত্রে আপনার বিষগুপ্তি অপহৃত হয় সেই দিন আমি উপরের বারান্দায় একা বসেছিলাম। উজ্জ্বল জ্যোৎস্নালোকে চারদিক বেশ সুস্পষ্ট দেখা যাচ্ছিল। নিচের দিকে তাকিয়ে দেখলাম কোথা থেকে জুলেখার সাথে আমার মা বেরিয়ে আসলেন। তারপর দরজা খুলে গিয়ে দাঁড়ালেন। জুলেখাও সঙ্গে সঙ্গে গোপনে গেল। আমি ছায়ার মধ্যে বসেছিলাম, তারা কেউই আমাকে দেখতে পায়নি। জুলেখা একবার সতর্ক দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে আমার মাকে হাত মুখ নেড়ে কি বলল এবং আঙুল দিয়ে আপনাদের বাড়ি দেখিয়ে দিল। তারপর মন্ত্র বলতে বলতে দুই একবার মার সামনে হাত সঞ্চালন করল। তখনই মা টলতে টলতে অথচ দ্রুত পদে আপনাদের বাড়ির দিকে চলে গেলেন। সেই সময় আমার মার মুখের দিকে তাকিয়ে আমি অত্যন্ত ভীত হলাম। সে মুখ জীবিত মানুষের বলে মনে হলো না। তারপর তিনি, বুঝেছি, মন্ত্র নয়, পিশাচি জুলেখা তোমার মাকে হিপনোটাইজ করেছিল। তাই হবে। তারপর মা চলে গেল। জুলেখা আবার বাড়ির ভিতরে চলে আসলো। মার মুখ দেখে আমার অত্যন্ত ভয় হয়েছিল। আমি আর স্থির থাকতে পারলাম না, ছুটে বাড়ির বাইরে আসলাম। মা যে পথে গিয়েছিলেন সেই দিকে প্রাণপণে ছুটতে লাগলাম। আপনার বাড়ির কাছে গিয়ে দেখলাম মা তখন আপনাদের বাগানের মধ্যে এসে পড়েছেন। আমি আর অগ্রসর হতে সাহস করলাম না। সেইখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখতে লাগলাম বাগান অতিক্রম করে মা একটা ঘরের ভিতরে গেলেন। সেই ঘরে তখন একটা আলো জ্বলছিল। তখনই তিনি বেরিয়ে আসলেন। যে পথে গেছিলেন সেই পথে ফিরতে লাগলেন। তখন দেখলাম তখন তার হাতে একটা কি রয়েছে। উজ্জ্বল চন্দ্রালোকে তা এক একবার ঝক করে জ্বলে উঠছে। তারপর তিনি কিছুটা কাছে আসলে দেখলাম সেটা আপনাদের সেই বিষগুপ্তি। তখন আমার মনের অবস্থা যে কি হলো কেমন করে বলবো। আমি চারিদিকে অন্ধকার দেখলাম। আমি দাঁড়াতে পারলাম না, প্রাণপণে ছুটে বাড়িতে ফিরে আসলাম। আবার বারান্দার সেইখানে গিয়ে রুদ্ধশ্বাসে বসলাম। নিচের দিকে তাকিয়ে রইলাম। দেখলাম তখনই মা সেই বিষগুপ্তি হাতে নিয়ে উপস্থিত। জুলেখা আবার বাড়ি আসলো। মার কাছে গিয়ে তার হাত থেকে সেই বিষগুপ্তিটা তুলে নিল। তারপর হাত ধরে তাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। আমার সবই যেন স্বপ্ন বলে মনে হতে লাগলো। তখন তুমি কি করলে? অল্পক্ষণ পরে আমি মার সাথে দেখা করতে গেলাম। দেখলাম তখন তিনি শুয়ে পড়েছেন। জুলেখাকে আমার বড় ভয়ে তখন আমি আর কোনো কথা বলতে পারলাম না। তারপর যখন আপনার মুখেই শুনলাম সেই বিষগুপ্তির বিষে আপনার ভাগ্নে খুন হয়েছেন, তখন আমি আর চুপ করে থাকতে পারলাম না। সেদিন আমি যা দেখেছিলাম সব জুলেখাকে বললাম এবং তারই দ্বারা এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাকে অনেক তিরস্কার করতে লাগলাম। আমার কথা শুনে জুলেখার রাগে জ্বলে উঠল। আমাকে শাসিয়ে বলল, যদি আমি বিষগুপ্তি সম্বন্ধে কারো কাছে কখনো কোনো কথা প্রকাশ করি তাহলে সেই হত্যা অপরাধের দোষারোপ করে আমার মাকে বিপদে ফেলবে। কি সর্বনাশ! সে তোমার মাকেও কি কোনো ভয় দেখিয়েছিল? না, মার কাছে কোনো কথা বলেনি। আমিও মাকে কোনো কথা বলিনি। মার যেরকম ভয় তাতে জুলেখার কাছে এ কথা শুনলে মা ভয়েই মরে যেতেন। পাছে জুলেখা কোনো সর্বনাশ ঘটিয়ে দেয় সেই আশঙ্কায় আমি এ কথা কারো কাছে বলতে সাহস করিনি। এমনকি আপনার কাছেও আমাকে মিথ্যা বলতে হয়েছে, নয়তো আমার মা ভয়ানক বিপদে পড়তেন। যাই হোক, সেই মিথ্যা কথার জন্য আপনি এখন আমাকে ক্ষমা করবেন। কি ভয়ানক বিপদে পড়েই আমাকে আপনার কাছে মিথ্যা বলতে হয়েছে, আপনি তা অবশ্যই এখন বুঝতে পারছেন। এখন আমি সব আপনার কাছে প্রকাশ করলাম। আমাদের আর উপায় নেই। আপনি একমাত্র ভরসা।
জুলেখার বেন্টুডের হাত থেকে আমাদেরকে উদ্ধার করুন। বেন্টফুড সুরেন্দ্রনাথকে হত্যা করেছে সেই সম্বন্ধে তোমার আর কোনো সন্দেহ নেই? কিছু মাত্র না। সেই সব ঘটনায় মানসিক উদ্বেগে আমি একদিন অসুস্থ হলাম। বিকালে অত্যন্ত জ্বর হলো। আমি এখন বেশ বুঝতে পারছি জুলেখা আমার জন্য ঔষধ প্রস্তুত করবার ছলে বিষগুপ্তির বিষ তৈরি করেছিল। সেই বিষে বিষগুপ্তি পূর্ণ করে ডাক্তার বেন্টুডকে পাঠিয়ে থাকবে। ডাক্তার বেন্টুড সেই বিষগুপ্তিতে আপনার ভাগ্নেকে হত্যা করেছে, তারপর জুলেখার সাহায্যে তার মৃতদেহও চুরি করে এনেছে। আচ্ছা, তাদেরই লাশ চুরির কারণ কিছু বলতে পারো? না, তা আমি ঠিক করে কিছু বলতে পারি না। সে যাই হোক, এখন আপনি মনে হয় বেশ বুঝতে পারছেন কোন গুরুতর কারণে, কি ভয়ানক বিপদে পড়ে সেদিন আপনার সামনে আমাকে মিথ্যা বলতে হয়েছিল। সেজন্য আমি কিছুমাত্র দুঃখিত নই, বরং সুখী হলাম। তোমার কাছে আমার আরেকটি কথা জিজ্ঞাস্য আছে। লাশ চুরির সেই ভয়ানক রাত্রে তেমন দুর্যোগ মাথায় করে একা তুমি উন্মত্তভাবে আমাদের বাড়িতে কেন গিয়েছিলে? অবশ্য তার কোনো একটা কারণ থাকবার কথা, তাই না? হ্যাঁ, সেদিন আমার মনের ঠিক ছিল না। তা না থাকলেও সে রাত্রে জুলেখাকে আমাদের বাড়িতে না দেখে আমার বড় ভয় হয়েছিল যে সে আবার কোনো একটা কাণ্ড ঘটাতে বেরিয়েছে। সেদিন রাত্রে কি জুলেখা তোমাদের বাড়িতে ছিল না? না, আগেই আপনাকে বলেছি সেদিন আমি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম। মা আমার বিছানায় বসে আমার মাথায় ধীরে ধীরে পাখার বাতাস করছিলেন। আমার অসুখ হলে জুলেখা আমাকে ছেড়ে কোথাও থাকে না, কিন্তু সেদিন তাকে আমার ঘরে না দেখে আমার মনে বড় ভয় হলো। আমি মাকে জুলেখার কথা জিজ্ঞেস করলাম। মা বললেন সে আজ আসবে না বলে গেছে। শুনে আমি আরও ভয় পেলাম। বুঝলাম জুলেখার আজও একটা কোনো ভয়ানক উদ্দেশ্য আছে। তখন বাইরে সন্ধ্যের অন্ধকারের মতো আমার মনেও নানা বিভীষিকা ক্রমে ক্রমে ঘনিয়ে আসতে লাগলো। আমি অত্যন্ত অস্থির হয়ে উঠলাম। বুঝেছি, সেদিন জুলেখা বেন্টুডের সাথে পরামর্শ করতে তার বাড়িতে গিয়েছিল। হ্যাঁ, আমিও তাই মনে করেছিলাম। তারপর একজন ভৃত্য আমার জন্য চা তৈরি করে আনলে। আমি তাকে জুলেখার কথা জিজ্ঞেস করলাম। সে বলল আপনার ভাগ্নের সৎকার হবে, সেই জন্য জুলেখা আপনাদের বাড়িতেই গেছে। মিথ্যে কথা। আমার বেশ মনে পড়ছে, সেদিন জুলেখা আমাকে বলল তুমি তাকে আমার কাছে পাঠিয়েছ। সে তোমার সাথে দেখা করতে আসবার জন্য আমাকে বারংবার অনুরোধ করতে লাগলো। কি ভয়ানক মিথ্যে কথা! আমি এর বিন্দু বিসর্গ জানতাম না। সেদিন সে আমাকে কোনো কথা বলে যায়নি, আমিও তাকে কিছু বলিনি। যাই হোক, রাত ক্রমে বাড়তে লাগলো, তবুও জুলেখা ফিরল না। জুলেখার যেরকম ভয়ানক প্রকৃতি, তাতে তাকে এত রাত পর্যন্ত বাইরে থাকতে দেখে আমার উদ্বেগ শতগুণ বেড়ে গেল। তার সেই বিষগুপ্তি চুরি, সেই সব ভয়ানক কথা আমার মনে উঠতে লাগলো। আমি আর স্থির থাকতে পারলাম না। আকুলভাবে ঘরের ভিতরে বিছানায় পড়ে ছটফট করতে লাগলাম। তারপর রাত 2টো বেজে গেল, তখনও আমি জেগে, তখনও জুলেখা ফিরল না। তখন আমি নিঃসন্দেহ হলাম যে অবশ্যই কোনো একটা ভয়ানক দুরাভিসন্ধিতে জুলেখা এত রাত পর্যন্ত বাইরে ঘুরছে। অনেক রাত অবধি জেগে মা তখন ঘুমিয়ে পড়েছিলেন। মনের নিদারুণ উদ্বেগে আমি ঘর থেকে বাইরে আসলাম। বাইরে বারান্দায় বসলাম। সেই নির্জনে কত রকম দুশ্চিন্তা যেন সজীব হয়ে আমার চোখের সামনে ঘুরতে লাগলো। আমি উন্মত্তের মতো হয়ে উঠলাম। ছুটে তখনই আপনার বাড়ির দিকে চললাম। তারপর যা ঘটেছে আপনি সবই জানেন। হ্যাঁ জানি, জুলেখার সহায়তায় বেন্টফুড যে লাশ চুরি করেছে তা নিশ্চিত। কিন্তু বলতে পারো এতে তাদের কোন অভিপ্রায় পূর্ণ হবে? তারাই জানে। আমি যা জানি আপনাকে বললাম। এখন আপনি কি করবেন ঠিক করেছেন? ডাক্তার বেন্টফুডের সঙ্গে একবার দেখা করতে হবে। মনে হয় এতক্ষণ সে আমাদের বাড়িতে এসে গিয়েছে। বেন্টুড আপনাদের বাড়িতে? হ্যাঁ, আমি বেন্টফুড আর ইন্সপেক্টর গঙ্গারামকে আসতে লিখেছি। ইচ্ছে আছে আজই সুরেন্দ্রনাথের হত্যা অপরাধে বেন্টফুডকে পুলিশের হাতে সমর্পণ করব। আর জুলেখাকে? দত্ত সাহেব পকেট থেকে ঘড়ি বের করে দেখলেন, বললেন, না, আপাতত তাকে পুলিশের হাতে ফেলবার কোনো প্রয়োজন দেখি না। সে সহজে এখান থেকে পালাতে পারবে না। বিশেষত যতক্ষণ ডাক্তার বেন্টুডের কাছে টম্বরু পাথর আছে, ততক্ষণ সে এখান থেকে এক পা নড়ছে না। দত্ত সাহেব উঠে বললেন, আর আমি দেরি করতে পারবো না, হাতে অনেক কাজ রয়েছে। তোমার সঙ্গে এখন যে কথাবার্তা হলো কেউ যেন কিছু মাত্র জানতে না পারে। না, সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকবেন।
সেলিনার কাছ থেকে বিদায় নিয়ে দত্ত সাহেব নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন। দেখলেন বাইরে অমরেন্দ্রনাথ দাঁড়িয়ে আছে। ডাক্তার বেন্টউড ও গঙ্গারামবাবু আপনার অপেক্ষায় বাইরের ঘরে বসে আছেন। হ্যাঁ, সেই জন্যই আমি তাড়াতাড়ি আসছি। আমি তাদের দুজনকে আসতে লিখেছিলাম। আপনি আসতে লিখেছিলেন? হ্যাঁ অমর, তুমি শুনে আরও বিস্মিত হবে যে আমি গঙ্গারামবাবুকে দিয়ে বেন্টফুটকে গ্রেপ্তার করাবো। ডাক্তার বেন্টউডকে গ্রেপ্তার করাবেন? কি ভয়ানক! কোন অপরাধে? সুরেন্দ্রনাথের হত্যা অপরাধে। এ কি, তুমি যে আমার কথা শুনে একেবারে আকাশ থেকে পড়লে! অমর, আমি মিথ্যে কথা বলিনি। তোমার সাহায্য ছাড়া আমি একা হত্যাকারীকে সন্ধান করে বের করেছি। ডাক্তার বেন্টফুট সেই হত্যা অপরাধী। অমর, তুমি যে কেন তখন আমার কাছে কোনো কথা প্রকাশ করনি, তার কারণ আমি এখন জানতে পেরেছি। কি সর্বনাশ! কিভাবে আপনি তা জানতে পারলেন? যাক, সেজন্য আমি আর কিছুমাত্র দুঃখিত নই। তোমার উপরেও আমার আর কিছুমাত্র রাগ নেই, বরং আমি এখন মনে মনে সুখী হয়েছি। তুমি খুব বুদ্ধিমানের কাজই করেছ। আপনি কার কার কাছে শুনলেন? মানে কে আপনাকে বলল? সেলিনা। কি ভয়ানক! সেলিনা বলেছে? অমরেন্দ্রনাথ আর সেখানে দাঁড়াল না। দত্ত সাহেবের মুখের দিকে তাকাতে আর তাঁর সাহস হল না। সে নতমুখে বাড়ির মধ্যে ঢুকল। পরক্ষণে তিনিও বাড়িতে প্রবেশ করলেন এবং লাইব্রেরি ঘরে উপস্থিত হয়ে দেখলেন সেখানে গঙ্গারাম একা বসে আছেন। এই যে আপনি এসেছেন, ডাক্তার বেন্টফুট কোথায়? তিনি রহিমকে দেখবার জন্য এইমাত্র উঠে গেলেন। একা উঠে গেলেন? না, অমরেন্দ্রনাথ তার সাথে গেছেন। দত্ত সাহেব একটা চেয়ার টেনে বসে বললেন, গঙ্গারামবাবু, আপনাকে হঠাৎ এমন সময় কি জন্য আসতে লিখেছি জানেন কি? লোকে আমাদের আর কিসের জন্য ডেকে থাকে বলুন? সুরেন্দ্রনাথের হত্যাকাণ্ড সম্বন্ধীয় কোনো বিষয় আবার আমাকে দরকার হয়েছে। তাই বটে। এই হত্যাকাণ্ড সম্বন্ধে আপনি আর কোনো সন্ধান করতে পারলেন কি? লাশ চুরি সম্বন্ধে একটা সন্ধান হয়েছে বটে। সেদিন রাত্রে লাশ চুরির সময় আসানুল্লাহ পাড়াতেই ছিল। সে কিছু দেখেছে। আসানুল্লাহ? সে কি এখান থেকে লাশ বের করে নিয়ে যেতে দেখেছে নাকি? আপনার বাড়ি থেকে বের করে আনতে দেখেনি, কিন্তু লাশ গাড়ির ভেতরে চাপাতে দেখেছে। গাড়ির ভেতরে? হ্যাঁ, একটা গাড়ি আপনার বাড়ির কিছু দূরে দাঁড়িয়েছিল। আসানুল্লাহ দূর থেকে দুজন লোককে একটা মৃতদেহ সেই গাড়ির ভেতর তুলে দিতে দেখেছে। সেই দুজনের মধ্যে একজন স্ত্রীলোক। আসানুল্লাহ সহজে তাদের নাম বলতে চাইল না। হ্যাঁ, আমি তাই মনে করেছিলাম। সেই দুজনের মধ্যে একজন যে স্ত্রী লোক, তা আমি আগে জানতে পেরেছি। কি নাম বলুন দেখি? নাম পরে শুনবেন। আসানুল্লাহ আর কি কি দেখেছে সেটা বলুন। সমস্তটা শুনবার জন্য আমার অত্যন্ত আগ্রহ হচ্ছে। সেই গাড়িটা কি ভাড়াটে গাড়ি? না না না, বাড়ির গাড়ি, ক্রোহাম। কোন ডাক্তারের ক্রোহাম? আসানুল্লাহ আপনাকেও সব কথা বলেছে দেখছি। সে আমাকে এ সম্বন্ধে কোনো কথা বলেনি। তারপর কি হলো? মৃতদেহ গাড়ির ভেতর তুলে গাড়ির দরজা বন্ধ করে দিল। পরক্ষণে স্ত্রীলোকটা সেখান থেকে চলে গেল। সে কোন দিকে গেল? আপনার বাড়ির সামনে বাগানের ভেতর প্রবেশ করলো। তারপর যে সে কোথায় গেল আসানুল্লাহ তা দেখেনি। আর সেই লোকটা? লোকটা নিজেই কোচ বক্সে উঠে গাড়ি হাঁকিয়ে দিল। গাড়িতে কোচম্যান বা সহিস আর কেউই ছিল না। না থাকবারই কথা। এইসব কাজে এরকমই হয়। আর কেউ জানতে না পারে, সেই জন্য তাদের যতদূর সতর্ক হওয়া দরকার। তাও কিছুমাত্র ত্রুটি তো হয়নি। ত্রুটি হয়নি সত্যি, কিন্তু কার্যত তার ঠিক ঘটেনি। লোকটা যখন লাশ নিয়ে গাড়ি হাঁকিয়ে দিল, তখন আসানুল্লাহ গোপনে গাড়ির পেছনে সহিসের স্থান দখল করে গাড়ির সঙ্গে সঙ্গে চলল। আসানুল্লাহ মনে করেছিল শেষ পর্যন্ত কি ঘটে দেখে পরে কথাটা সকলের কাছে প্রকাশ করবার ভয় দেখিয়ে সেই লোকটার কাছে কিছু আদায় করবে। সেই জন্য সে গাড়ির পিছনে চেপে আলিপুর গেছিল। হ্যাঁ, সে আলিপুরে ডাক্তার বেন্টফুটের বাড়ি পর্যন্ত গিয়ে দেখে এসেছে।
সেখানে বেন্টউড আর কাউকে না ডেকে নিজে মৃতদেহ বয়ে নিয়ে গিয়েছে, নিজেই গাড়ি ঘোড়া আস্তাবল তুলেছে। তা আমি যা বলছি সত্যি কি না? সে কি, আপনি কিভাবে জানলেন? নিশ্চয়ই আশানুল্লাহর মুখে আপনি এসব কথা শুনেছেন। না, একদমই নয়। সে আমাকে কোনো কথাই বলেনি। গঙ্গারাম বাবু, এখন অনেক খবরই আমাকে রাখতে হয়। আজকাল চারদিকের খবর রাখাই আমার কাজ। আপনি যে স্ত্রীলোকের কথা বলছিলেন, যে লাশ চুরিতে ডাক্তার বেনফুডের যথেষ্ট সাহায্য করেছিল, তাকেও যে আমি জানি না তা নয়। সে জুলেখা। গঙ্গারাম বাবু, আরও শুনুন, ডাক্তার বেনফুড কেবল লাশ চোর নয়, সে নিজে সুরেন্দ্রনাথের হত্যাকারী। কি সর্বনাশ বলেন কি আপনি? আগে তা জানলে আমি তো ওয়ারেন্ট বদলে আনতাম। আপনি কি তবে বেনফুডকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট বের করেছেন? হ্যাঁ, আমি আশানুল্লাহর মুখে যতদূর শুনলাম তাতে কেবল লাশ চুরির চার্জেই বেন্টুডের নামে ওয়ারেন্ট বের করেছি। তারপর আমার মুখে যতদূর শুনলেন তাতে আপনি খুনের চার্জ দিয়ে অনায়াসে বেনফুডের নামে আরও একটা ওয়ারেন্ট বের করতে পারবেন। তাকে আপনি খুনি প্রমাণ করতে পারবেন? নিশ্চয়ই। আমি যতদূর প্রমাণ সংগ্রহ করতে পেরেছি তাতে আমি শপথ করে বলতে পারি, ডাক্তার বেনফুডই আমার ভাগ্নে সুরেন্দ্রনাথের একমাত্র হত্যাকারী। দত্ত সাহেবের কথা শেষ হতে না হতে সেই ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। সেখানে দাঁড়িয়ে বেন্টুড, শান্ত, স্থির, গম্ভীর। তার পিছনে অমরেন্দ্রনাথ মলিন মুখে দাঁড়িয়ে। দত্ত সাহেব বেন্টউডের কঠোর দৃষ্টিপাতে বুঝতে পারলেন বেন্টুড তাঁদের অনেক কথাই শুনেছেন। বেন্টুড প্রথমে কি বলবেন তা শোনার জন্য তিনি নিজে কিছু বললেন না, নীরবে রইলেন। মিস্টার দত্ত, আমার উপরে যে আপনি হত্যা অপরাধ চাপাচ্ছেন তা আমি শুনেছি। ভদ্রলোককে নিজের বাড়িতে ডেকে এনে তার সাথে এইরকম ব্যবহার করা আপনার মতো বিচক্ষণ ব্যক্তির ঠিক কাজ হচ্ছে না। আপনি আর সর্বসমক্ষে নিজেকে ভদ্রলোক বলে পরিচিত করবেন না। হ্যাঁ, এতক্ষণে আমি বেশ বুঝতে পারলাম রহিম বক্সকে দেখবার অজুহাতে আপনি আমাকে এখানে ডেকে এনে ফাঁদে ফেলেছেন। আপনি মনে করেছেন আপনার ফাঁদে পড়ে বিষগুপ্তি চুরি, হত্যা, লাশ চুরি, এই তিনটি অপরাধ নিতান্ত নিরীহের মতো আমি নিজের ঘাড়ে তুলে নেব? তা কেন? আপনি দুটো অপরাধে অপরাধী। কোন কোন অপরাধে? বলে বেন্টুড ঘরে প্রবেশ করলেন এবং ইন্সপেক্টরের পাশে একটা চেয়ারে বসে পড়লেন। অমরেন্দ্রনাথ দরজার কাছে একটা চেয়ারে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের গতিবিধি নিরীক্ষণ করতে লাগলেন। আর কেবল একা দত্ত সাহেব টেবিলে ভর করে দাঁড়িয়ে রইলেন। ডাক্তার বেনফুড, আপনি যে একজন অতি চতুর লোক তা আমি বেশ জানি। তার উপরে আপনি একজন সুদক্ষ রসায়নবিদ। আপনার দরকার মতো অর্থ থাকলে আপনি নিজের উন্নতির পথ যথেষ্ট সুগম করতেও শীঘ্র মাথা তুলতে পারতেন। অথচ অর্থাভাবে আপনি কিছুই করতে পারছেন না। সে অর্থাভাব দূর করবার জন্য এই বয়সে আপনি সেলিনাকে বিয়ে করতেও কুণ্ঠিত নন। অথবা তার প্রণয়ীকে হত্যা করতে, এটাও সেই সঙ্গে বলুন। তারপর আপনি জানতে পারলেন সেই সেলিনার অনুরাগী সুরেন্দ্রনাথ। কেবল সুরেন্দ্রনাথ কেন, অমরেন্দ্রনাথও সেই সেলিনার অনুরাগী। সে কথা পরে। আপনিও নিজে সেলিনার অনুরাগী, সুতরাং সুরেন্দ্রনাথ আপনার অন্তরায়। সেই অন্তরায় দূর করতে আপনার অভীষ্ট সিদ্ধির জন্য আপনি আমাদের অপহৃত বিষগুপ্তি হস্তগত করেন। বটে বটে, কার দ্বারা অপহৃত সে কথাটাও এখানে একবার প্রকাশ করুন। মিসেস মার্শন। মিসেস মার্শন? তিনি কি আমাদের বিষগুপ্তি চুরি করেছিলেন? হ্যাঁ, সুবিজ্ঞ দত্ত সাহেবের মুখ থেকে যখন এ কথা বের হয়েছে তখন এটা আমাদের সকলেরই বিশ্বাস করা কর্তব্য। মিসেস মার্শন সেই বিষগুপ্তি চুরি করে জুলেখাকে দিয়েছিলেন। জুলেখা আপনাদের আদেশে সেই বিষগুপ্তিতে নতুন বিষ ঢেলে আপনাকে দিয়েছিল। আপনি নিজের পথ নিষ্কণ্টক করবার জন্য সেই বিষগুপ্তিতে সুরেন্দ্রনাথকে হত্যা করেছেন। এটা কি সম্ভব? আমি এমনই একজন ভয়ানক লোক? তারপর আপনি সুরেন্দ্রনাথের লাশ চুরি করেছেন। এতেও জুলেখা আপনার অনেক সাহায্য করেছিল। সেদিন সন্ধে থেকে সে খাটের নিচে লুকিয়েছিল। যথা সময়ে সেই বিষগুপ্তির বিষের বিষাক্ত গন্ধের দ্বারা আমাদের খানসামা রহিমকে অজ্ঞান করেছিল।
জুলেখার সাহায্যে আপনি এত বড় একটা ভয়ানক কাজ অতি সহজে শেষ করতে পেরেছিলেন, তাই না? তাহলে জুলেখাও এইসব কাজে বেশ লিপ্ত আছে বলে মনে হয়। মনে হয় কেন, নিশ্চয়ই। আপনি কি নিজে তা জানেন না? পরে জুলেখাকে যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে দেখবেন তখন বেশ জানতে পারবেন। তাহলে আপাতত আমাকে গ্রেপ্তার করা হচ্ছে দেখতে পাচ্ছি। তার আর ভুল কি আছে? এই দেখুন, লাশ চুরির অপরাধে আপনাকে বন্দি করবার ওয়ারেন্ট আমার কাছে রয়েছে। আমাকে লাশ চোর বলে আপনি প্রমাণ দিতে পারবেন? আপনি আসানুল্লাহর জবানবন্দিতে সে প্রমাণ পাবেন। আসানুল্লাহ? সে কি জানে? হ্যাঁ, সে সবই জানে। যখন জুলেখা আর আপনি দুজনে মিলে সুরেন্দ্রনাথের মৃতদেহ গাড়িতে তুলছিলেন তখন গোপনে থেকে আসানুল্লাহ সবই দেখেছে। সে তখন আপনার সেই গাড়ির পেছনে উঠে আপনার বাড়ি পর্যন্ত গেছিল। সেই লাশ আপনাকে নিজের বাড়ির মধ্যেই নিয়ে যেতেও দেখে এসেছে। বটে, কিন্তু এসব উড়ো প্রমাণে কোনো কাজ হবে না। আপনি কি আমার বাড়ি অনুসন্ধান করে দেখেছেন? দেখিনি, এইবার দেখতে হবে। অনর্থক কষ্ট পাবেন, লাশ বের করতে পারবেন না। যাই হোক, আপনি বিশিষ্ট প্রমাণ না দেখিয়ে আমাকে বন্দি করতে পারবেন না। প্রমাণ পরে পাবেন। আপাতত আমি মহারানীর নামে আপনাকে বন্দি করলাম। কোন অপরাধে? লাশ চুরির অপরাধে। এইমাত্র? তাহলে সুরেন্দ্রনাথের হত্যা অপরাধে আমাকে বন্দি করা হচ্ছে না? আহা, ব্যস্ত হতে হবে না। এখন ফাঁসি কাঠ থেকে নিজের গলাটা বাঁচাবার চেষ্টা করলে ভালো হয়। এ সময় একজন ব্যারিস্টারের সাহায্য আমার একান্তই প্রয়োজন। আশা করি আমার এই মিথ্যা অভিযোগের জন্য নবীন ব্যারিস্টার অমরেন্দ্রনাথ আমার পক্ষে সমর্থন করবেন। আমি আপনার পক্ষ সমর্থন করব? কি সর্বনাশ! নিশ্চয়ই, না তো কে আমাকে রক্ষা করবে? তুমি কি অস্বীকার করছো? অবশ্যই অমর এতে অস্বীকার করবে। অমরেন্দ্রনাথ মুখ তুলে একবার দত্ত সাহেবের মুখের দিকে, তারপর বেন্টুটের, তারপর ইন্সপেক্টরের মুখের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, সর্বসমক্ষে স্বীকার করলাম, আমি ডাক্তার বেন্টউডের পক্ষ সমর্থন করব। ঘর একদম নিঃশব্দ হয়ে গেল। বেন্টুটকে গ্রেফতার করা হলে দত্ত সাহেব যেমন বন্দি বেন্টুটকে অপরাধী সাব্যস্ত করবার জন্যে প্রাণপণে প্রমাণ সংগ্রহ করতে লাগলেন, তেমনি অমরেন্দ্রনাথও বন্দিকে নির্দোষ প্রমাণ করবার জন্যে ঘুরতে লাগলেন। একদিন দত্ত সাহেব অমরেন্দ্রকে ডেকে বললেন, অমর, তোমার এসব অদ্ভুত আচরণের কারণ কি তা আজ আমাকে বলতেই হবে। কেন কেন তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? আমি আপাতত আপনাকে কোনো কথা বলবো না, বলবার কোনো দরকারও নেই। এত দুঃস্পর্ধা, বিশ্বাসঘাতক, কাপুরুষ, অকৃতজ্ঞ! তুমি আমার বাড়িতে বসে আমারই মুখের ওপরে সমান উত্তর করছো। আমি বিশ্বাসঘাতক হলাম কি করে? আমি তোমাকে লালিত পালিত সুশিক্ষিত করবার জন্য কি কষ্টই স্বীকার করেছি। এরকম সময় আমার সাথে এরকম ব্যবহার করতে দেখে তোমাকে কে না বিশ্বাসঘাতক বলবে? আমার বিশ্বাসঘাতকতার কারণ বুঝলাম, কিন্তু এতে আমার কাপুরুষতা কি দেখলেন? কি দেখলেন? তুমি যখন তোমার ভ্রাতৃ হত্যাকারীর ভয়ে তারই পক্ষ সমর্থন করতে প্রস্তুত হয়েছ, তখন আর কি কাপুরুষতা হতে পারে? আর তুমি তুমি অকৃতজ্ঞ কেন? সে কথা কি তোমাকে এখন বুঝিয়ে দিতে হবে? তাকে তুমি নিজে নিজে বুঝতে পারো না? বুঝেছি, আমাকে আর কিছু বুঝিয়ে বলতে হবে না। আপনারই বোঝার ভুল হয়েছে। আমার ভ্রম কিভাবে হলো? তুমি আত্মীয়ের বিপক্ষে শত্রুর পক্ষ সমর্থন করছো। এ কথা শুনে অন্য লোকেই বা তোমাকে কি বলবে? আপনি যেমন আমার নিন্দা করছেন, তারাও সেই রকম করবে। তাতে ক্ষতি কি? আমি সাধারণের মতামত বড় একটা গ্রাহ্য করি না। আমি নিজে যা ভালো বুঝবো তাই করব। তুমি নিজে যা ভালো বুঝবে তা করবে। অমর, কার সামনে দাঁড়িয়ে কার কথার উপরে তুমি এই উত্তর করছো ভেবে দেখো। এর জন্য আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না। এখন ক্ষমা না করেন, ভবিষ্যতে করবেন। ভবিষ্যতে ক্ষমা করবার কারণ?
ভবিষ্যতে তা জানতে পারবেন। আপাতত আপনাকে আমি কিছুই বলবো না। বটে, পরে আমি তোমার এই ঘৃণ্য আচরণের কারণ জানতে পারবো? হ্যাঁ, এখন নয়। ডাক্তার বেন্টউডের বিচারের সময় আদালতে তা আপনি জানতে পারবেন। বেন্টউডের পক্ষ সমর্থনের জন্য আমি তা যথাসময়ে আদালতে প্রকাশ করব। তোমার এই সকল কথার অর্থ কি? কিছুতেই তুমি তোমার মনের অভিপ্রায় প্রকাশ করতে চাইছো না। তুমি কি ডাক্তার বেন্টউডকে নির্দোষ মনে করছো? সত্য বলবে আমায়। আমি আপনার প্রতিবাদীর পক্ষ সমর্থনে নিযুক্ত, সুতরাং আপনি আমার কাছে কোনো প্রশ্নের উত্তর পাবেন না। আমি তোমাকে এতটা বড় করলাম আর তুমি আমার এই একটা প্রশ্নের উত্তর করতে পারো না? আমার ভুল ভেঙেছে। আমি তোমাকে মানুষ করতে পারিনি। আদালতে আপনি সবই শুনতে পাবেন। অমর, তোমার এইসব কাণ্ড কারখানা আমাকে খুব সমস্যায় ফেলেছে। ভালো ভালো, তুমি যখন আপাতত আমার প্রশ্নের উত্তর করতে একান্ত অসম্মত, তখন আমি বেন্টউডের বিচার পর্যন্ত অপেক্ষা করব। তখন তুমি আমার কাছে সব কথা খুলে বলবে তো? নিশ্চয়ই। আমি এইমাত্র আপনাকে বলেছি, বিচারের সময় সবার সামনে তা স্বীকার করব। তবে আপনার কাছে আমার অবাধ্যতা প্রকাশের প্রকৃত কারণ জানতে পেরে নিশ্চয়ই আপনি আমার ওপরে সন্তুষ্ট না হয়ে থাকতে পারবেন না। বেশ বেশ, তাই হবে। তোমার আর কোনো কথায় থাকবো না আমি। আপাতত আমি বেন্টউডকে দোষী প্রমাণ করবার জন্য যেমন চেষ্টা করছি, তুমিও তেমনি তার মুক্তির জন্য সাধ্যমতো চেষ্টা করো। তুমি তোমার সপক্ষে বা বিপক্ষে কোনো কথা আমার মুখে আর শুনতে পারবে না, কিন্তু বিচারের সময়ে তোমাকে সব কথা প্রকাশ করতেই হবে। সে বিষয়ে আপনি এখন নিশ্চিত থাকুন। কিন্তু যতক্ষণ না তুমি আমার কাছে সে কথা প্রকাশ করছো, ততক্ষণ তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না না, নেই কেন? আছে আছে, শত্রু সম্পর্ক। এই অবস্থায় আমার এইখানে আর তোমার থাকা ঠিক না। তুমি এখনই আমার বাড়ি ত্যাগ করবে। আপনি যে এরকম একটা বন্দোবস্ত করবেন তা আমি আগেই অনুভব করতে পেরেছিলাম। যাই হোক, আমি এখনই আলিপুরের ডাক্তার বেন্টউডের বাড়িতে যাব। যতদিন মোকদ্দমা শেষ না হয় ততদিন সেইখানেই থাকব। ডাক্তার বেন্টউডের এই বিপদ থেকে উদ্ধার করবার জন্য সেইখান থেকেই আমি প্রাণপণে চেষ্টা করব। মোকদ্দমা শেষ হলে তখন আপনি যদি আমাকে আবার আশ্রয় দানের যোগ্য বিবেচনা করেন, আশ্রয় দেবেন। আর যদি অযোগ্য বিবেচনা করেন, আমার এই বিদায় চিরবিদায়। বুঝেছি অমর, আর বলতে হবে না। যখন বিপদ আসে তখন এমনি সব দিক অন্ধকার করে আসে। তুমি আমার সাথে এখন যেরকম আচরণ করছো, এর মধ্যে যেমনই গূঢ় কারণ থাক না কেন, আমার কিছুমাত্র বিশ্বাস নেই যে সেই কারণের জন্য ভবিষ্যতে তোমাকে আমি একদিন ক্ষমা করতে পারবো। আগে একবার আপনি আমার অবাধ্যতার মার্জনা করেছেন, পরেও আপনাকে তাই করতে হবে। কিন্তু যতক্ষণ না বিচার শেষ হচ্ছে ততক্ষণ আমাদের মধ্যে যেন কোনো সম্পর্ক নেই, পরস্পর অপরিচিত। এরপর কেটে গেছে বেশ কয়েকদিন। একদিন অমরেন্দ্রনাথ বেন্টউডকে বলল, শুনেছি জুলেখা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। সে কথা আমি বিশ্বাস করি না। যতক্ষণ আমার কাছে এই টম্বরু পাথর আছে, ততক্ষণ সে কিছুতেই আমার বিপক্ষে একটা কথাও প্রকাশ করবে না। তাহলে আমি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো। জুলেখাকেই আমার ভয়। হ্যাঁ, জুলেখা আমার বিপক্ষে সাক্ষী দিলে ভয়েরই কথা বটে, কিন্তু আমি বেশ বলতে পারি, আমার কাছে টম্বুর পাথর থাকতে তার মুখ দিয়ে আমার বিপক্ষে একটিও বর্ণ বেরোবে না। এদিকে দত্ত সাহেব ইন্সপেক্টর গঙ্গারামের সাথে মিলে বেন্টউডের বিরুদ্ধে কেসটা খুব ভারী করে তুলতে চেষ্টা করতে লাগলেন। বেন্টউডের বাড়ি অনুসন্ধান করে কোনো লাশ পাওয়া গেল না। ইতিমধ্যে গঙ্গারাম বেন্টউডের বিরুদ্ধে 7 জন সাক্ষী ঠিক করে ফেলেছেন। প্রথম সাক্ষী সেলিনার মা মিসেস মার্শন, দ্বিতীয় সাক্ষী সেলিনা, তৃতীয় সাক্ষী আশানুল্লাহ, চতুর্থ সাক্ষী মিস আমিনা, পঞ্চম সাক্ষী স্বয়ং দত্ত সাহেব, ষষ্ঠ সাক্ষী রহিম বক্স, সপ্তম সাক্ষী জুলেখা। আপনি কি মনে করেন আমরা যেভাবে ভাবছি সাক্ষীরা সকলেই ঠিক সেইভাবে এজাহার দেবে?
হ্যাঁ, তবে একজনের উপর আমার একটু সন্দেহ আছে। কার কথা বলছেন? জুলেখা। জুলেখা কি বেন্টুডের বিপক্ষে সাক্ষী দেবে না? আমার তো তাই বিশ্বাস। জোর করে ভয় দেখিয়ে যেমন করেই হোক জুলেখাকে সব কথা স্বীকার করাতেই হবে। সেটা আইনসঙ্গত কাজ নয়। তবে উপায়? একটা উপায় আছে। কি বলুন? যদি কোনো রকমে টমরু পাথর হস্তগত করতে পারেন তাহলে সে উপায় করতে পারি। কোথায় পাবো? বেন্টুট নিজের ঘড়ির চেনে সেই টমরু পাথর রেখেছেন। আমি হাজতে তার সাথে দেখা করতে গিয়ে জুলেখার কথা বললাম। তাতে তিনি সেই পাথর দেখিয়ে আমাকে বললেন যতক্ষণ সেটা তার কাছে আছে ততক্ষণ জুলেখা তার বিরুদ্ধে কোনো কথা প্রকাশ করবে না। হ্যাঁ গঙ্গারামবাবু, আপনি ঠিক বলেছেন। সেই টম্বুরুর জন্য জুলেখা বেন্টুডকে অত্যন্ত ভয় করে। যাই হোক, আজ আমি সেলিনার সাথে দেখা করব। দেখি সেলিনার চেষ্টায় যদি জুলেখাকে বেন্টুডের বিপক্ষে সাক্ষী দিতে সম্মত করতে পারি। দত্ত সাহেব তখনই সেলিনাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং নিজের অভীষ্ট সিদ্ধির জন্য যথাসাধ্য চেষ্টাও করে দেখলেন জুলেখা কিছুতেই বশ মানবে না। সে কেঁদে অস্থির হয়ে সকলকেই অস্থির করে তুলল। সেলিনার মা ও সেলিনা তাকে কত বোঝাল। সে সবার পায়ে পড়ে বলতে লাগলো তার সাহেবের বিরুদ্ধে কিছুতেই সাক্ষী দেবে না, মরলেও না। দত্ত সাহেব বিফল হয়ে উঠে গেলেন। তাঁর প্রস্থানের পরে সেলিনা ও সেলিনার মা দুজনেই জুলেখাকে নানা রকম বোঝাতে লাগলো, কিন্তু জুলেখা বলে চলল, যতক্ষণ সাহেবের কাছে টম্বুরু আছে ততক্ষণ আমি তার বিরুদ্ধে একটা কথা বলতে পারবো না। তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। যদি সে টম্বরুর এত গুণ, তবে সেটা তোর সাহেবের কাছ থেকে আদায় করে নে। সহজে কি কেউ কাউকে টমরু দেয়? সাহেব সেই টমরু একবারও তার কাজ ছাড়া করেন না। টমরু আমার কাছে থাকলে আমিও কাউরূপী সিঙ্গাবঙ্গাকে মুঠোর ভিতরে রাখতে পারতাম। এক কাজ কর জুলেখা, তুই একবার তোর সাহেবের সঙ্গে দেখা কর। তম্বুরু পাথর না দিলে সাক্ষী দিবি বলে ভয় দেখিয়ে তার তম্বুরুটা আদায় করে নিয়ে আয়। জুলেখা সে কথায় কোনো কান দিল না, ধীরে ধীরে বেরিয়ে গেল। জুলেখাকে রাত অবধি তার আর কেউ বাড়িতে দেখতে পেল না। তখন সেলিনা ও তার মা মনে করল জুলেখা তার সাহেবের বিপক্ষে সাক্ষী দেবার ভয়েতেই পালিয়েছে। এখন এক কাজ করলে হয় না? এখনই দত্ত সাহেবকে এই সংবাদ দেওয়া যাক। তিনি চেষ্টা করলে পুলিশের দ্বারা কোনো রকমে জুলেখাকে এখনো গ্রেপ্তার করতে পারবেন। মা অমত করলেন না। তখনই দত্ত সাহেবের বাড়িতে লোক পাঠালেন। দত্ত সাহেব সেলিনাদের বাড়িতে এসে সব শুনে বললেন, এখনো মনে করলে জুলেখাকে ধরা যেতে পারে। আমি আজ দুপুরে আলিপুরের পথে তাকে যেতে দেখেছি। তখনই আপনি তাকে ধরলেন না কেন? তাহলে আমাদেরকে আর এত গোলযোগে পড়তে হতো না। জুলেখা যে পালাচ্ছে তা আমি কিভাবে জানবো? আমি মনে করেছিলাম আপনাদের কোনো কাজে সে কোথাও যাচ্ছে। না, আমরা আজ তাকে কোথাও পাঠাইনি। আপনি তখনই তাকে ধরলে ভালো করতেন। এরকম ঘটবে আগে জানলে আমি নিশ্চয়ই তাকে ধরতাম, কিন্তু তাকে ধরেই বা কি কাজ হবে? বেন্টফুডের কাছে টম্বুরু পাথর থাকতে জুলেখা বেন্টফুডের বিরুদ্ধে একটা কথাও প্রকাশ করবে না। সেই কথা আর সত্যি নয়। সবিষয়ে সকলে তাকিয়ে দেখল দরজায় জুলেখা দাঁড়িয়ে। আনন্দে তার মুখ ঝকঝক করছে। জুলেখা, আমাদেরকে না বলে এতক্ষণ তুই কোথায় গেছিলি? আমরা ভাবছিলাম সাক্ষী দেবার ভয়ে তুই পালিয়ে গেছিস। পালাবো কেন? আমি আদালতে গিয়ে ঠিক ঠিক বলে আসবো। টম্বুরু পাথরের কথা বুঝি তোর মনে নেই? খুব কাছে। বলেই জুলেখা তার হাতের মুঠো খুলল। সেখানে রাখা সেই টম্বুরু। কারাগারে গিয়ে বেন্টউটের কাছ থেকে জুলেখা কিভাবে সেই টম্বুরু বের করে নিয়ে আসলো তা কেউ ভেবে পেল না। জুলেখাকে জিজ্ঞাসা করায় সে সম্বন্ধে কোনো কথাই বলল না। এই ঘটনার পরে দত্ত সাহেব ইন্সপেক্টর গঙ্গারামকে খবর পাঠালেন যে জুলেখা বেন্টুটের বিপক্ষে সাক্ষী দেবে।
ক্রমেই বিচারের দিন এলো। বেলা 10টা বাজার আগেই বহু লোক সমাগমে আদালত পরিপূর্ণ। বেলা 11টার সময় বন্দি বেন্টউডকে আনা হলো। কিছুক্ষণ পরে বিচারক এসে নিজের আসন গ্রহণ করলেন। মোকদ্দমা শুরু হলো। আসামি মিস্টার বেন্টউড একজন নামকরা চিকিৎসক। ঘটনাক্রমে মিস সেলিনার উপরে আসামির অনুরাগ সঞ্চার হয়। সেই অনুরাগের কারণ সেলিনার সৌন্দর্য নয়, তার অতুল ঐশ্বর্য। সেই আকাঙ্ক্ষায় আসামি সেলিনাকে বিয়ে করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছিলেন। কিন্তু সুরেন্দ্রনাথ তার অভীষ্ট সিদ্ধির প্রধান অন্তরায় ছিলেন, কারণ তখন সেলিনা সুরেন্দ্রনাথকে ভালোবাসতে আরম্ভ করেছিলেন এবং এক প্রকার সুরেন্দ্রনাথের সাথে সেলিনার বিয়ে ঠিক হয়ে গেছিল। এই সময় আসামির পক্ষের ব্যারিস্টার অমরেন্দ্রনাথ বাধা দিয়ে বলল, কে আপনাকে বলল সুরেন্দ্রনাথের সাথে সেলিনার বিয়ে ঠিক হয়ে গেছিল? আপনি বোধহয় জানেন না, এই বিয়েতে সেলিনার মার আদৌ সম্মতি ছিল না। জানি, সেলিনার মার সম্মতি অসম্মতির কথা উত্থাপন প্রাসঙ্গিক নয়। বিশেষত নিজে মিস সেলিনা যখন সুরেন্দ্রনাথকে বিয়ে করবার জন্য একান্ত কৃত সংকল্প ছিলেন, তখন বিয়ে একরকম ঠিক হয়ে গেছিল বলতে হবে। মার সম্মতি না থাকলেও পরে তিনি অবশ্যই সম্মত না হয়ে থাকতে পারতেন না। সেলিনা তার একমাত্র কন্যা। আর এদিকে বলতে গেলে সেলিনা কিন্তু ভুল মানুষকে ভালোবাসেনি। মানে সুরেন্দ্রনাথ সেলিনার মায়ের জামাই হিসেবে অযোগ্য ছিলেন না। আপনার এই প্রতিবাদ ঠিক নয়। আসামি যখন দেখলেন সুরেন্দ্রনাথ জীবিত থাকতে সেলিনার লাভের আর কোনো উপায় নেই, তখন তিনি নিরুদ্যম হওয়ার বদলে স্থির করলেন তার এই অভীষ্ট সিদ্ধির পথ থেকে এ কাটা দূর করতে হবে। কিন্তু এ কাজে অপর একজনের সহায়তা বিশেষ আবশ্যক। আসামি মিস সেলিনাদের বাড়ির এক বাঁধি জুলেখাকে হস্তগত করলেন। জুলেখাকে হস্তগত করতে আসামিকে বিশেষ চেষ্টা করতে হয়নি। জুলেখার জন্মস্থান ছোটনাগপুর, জাতিতে খাড়িয়া। কোলদলের মধ্যে খাড়িয়া জাতিরা তন্ত্রমন্ত্র সংক্রান্ত ঐন্দ্রজালিক বিদ্যায় বড় নিপুণ হয়। আসামিও ওই সকল বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ইতিমধ্যে ছোটনাগপুরের কোলদের মধ্যে কিছুদিন অতিবাহিত করে এসেছেন। সেই স্থানে তিনি টম্বরু নামক পাথরের গুণ বর্ণনা শোনেন এবং অনেক চেষ্টায় সেই টম্বরু সংগ্রহ করেন। টম্বরুকে খাড়িয়ারা অত্যন্ত ভয় ও শ্রদ্ধা করে। সেই টম্বরুর ভয় দেখিয়ে আসামি জুলেখাকে নিজের বশীভূত করে ফেললেন। এমনকি উপস্থিত হত্যাকাণ্ডেও জুলেখা সর্বতোভাবে আসামির সাধ্যমতো সাহায্য করেছে। অনর্থক আপনি হত্যাকাণ্ড শব্দ ব্যবহার করছেন। এখনো সে সম্বন্ধে কোনো কথা ওঠেনি এবং এখনো সম্পূর্ণ প্রমাণ নেই। মেনে নিলাম হত্যাকাণ্ড নয়। সুরেন্দ্রনাথের অভিভাবক ও প্রতিপালক মিস্টার দত্ত ছোটনাগপুর থেকে বিষগুপ্তি নামক একটি সাংঘাতিক অস্ত্র সংগ্রহ করে আনেন। এই অস্ত্র বিষাক্ত, অতি সহজে তা দিয়ে খুন করা যায়। কোলদের প্রধানরা এই অস্ত্রের ব্যবহার করে থাকে। এর সম্বন্ধে বিশেষ কিছু বলা নিষ্প্রয়োজন। সামনের টেবিলের উপর এই বিষগুপ্তি রয়েছে। জুরি মহোদয়গণ ইচ্ছা করলে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তা আমি স্বীকার করছি। ওই বিষগুপ্তির দ্বারাই সুরেন্দ্রনাথকে খুন করা হয়েছে। ধন্যবাদ। বিষগুপ্তির দ্বারা যে সুরেন্দ্রনাথকে খুন করা হয়েছে, এটা আপনি নিজ মুখে স্বীকার করায় বড়ই খুশি হলাম। আসামির উপদেশ অনুসারে জুলেখা একদিন রাতে মিসেস মার্শানকে হিপনোটাইজ করে মিস্টার দত্তের বাড়ি থেকে বিষগুপ্তি সংগ্রহ করে। জুলেখা বিষগুপ্তির বিষ তৈরির প্রণালী জানত। সে নতুন বিষে বিষগুপ্তি পূর্ণ করে আসামিকে দেয় এবং আসামি এই বিষগুপ্তির দ্বারা তার অভীষ্ট সিদ্ধি করেছে। আপনি যা বলছেন তা সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষ। আমি যতটুকু প্রমাণ করতে পারবো তার বেশি একটা কথাও বলিনি। প্রমাণ প্রয়োগে সহজেই বুঝতে পারবেন আসামি সুরেন্দ্রনাথের প্রকৃত হত্যাকারী। তারপর তিনি সুরেন্দ্রনাথের মৃতদেহ পর্যন্ত অপহরণ করেছে। সে সম্বন্ধেও আমার কিছু বক্তব্য আছে। মিস্টার দত্ত সুরেন্দ্রনাথের মৃতদেহ নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটি ঘরের ভিতর রেখেছিলেন। আসামি জুলেখার সাহায্যে সেই দেহ অপহরণ করেছেন। আপনি যা বলছেন তা একান্ত অপ্রমাণ্য।
আপনি ভুল বলছেন। আমি যা যা বলছি উপস্থিত বিশিষ্ট সাক্ষীর দ্বারা এখনই সেসব প্রমাণ হবে। মিস্টার দত্তকে উপস্থিত হতে হুকুম করা হোক। দত্ত সাহেব যে এজাহার দিলেন তার সংক্ষিপ্ত মর্ম এই: আমি সুরেন্দ্রনাথের অভিভাবক ও প্রতিপালক। আমি জানি সেলিনার প্রতি সুরেন্দ্রনাথের আন্তরিক অনুরাগ এবং তাকে বিয়ে করবার খুবই আগ্রহ ছিল। সুরেন্দ্রনাথের সাথে সেলিনার বিয়ে হয় সেলিনার মা মিসেস মার্শানেরই ইচ্ছা ছিল না। আসামিরও মিস সেলিনাকে বিয়ে করবার একটা বিশেষ আগ্রহ ছিল, কিন্তু সেলিনা আসামিকে বিয়ে করতে সম্মত হয়নি। আমি ইতিপূর্বে একদিন আসামিকে আমার বিষগুপ্তি দেখেছিলাম এবং বিষগুপ্তি ব্যবহার করবার কৌশলও তাকে বলেছিলাম। আসামি একবার আমার কাছ থেকে এই বিষগুপ্তি কিনতে চান, আমি বিক্রি করতে সম্মত হইনি। তারপর এই বিষগুপ্তি আমার কাছ থেকে চুরি যায়। বিষগুপ্তি অপহৃত হওয়ার পরেই সুরেন্দ্রনাথ রাত্রে নির্জন পথের মধ্যে এই বিষগুপ্তির দ্বারা খুন হয়। আমি সুরেন্দ্রনাথের হাতে বিষগুপ্তির ক্ষুদ্র ক্ষতচিহ্ন দেখেছি এবং তার মৃতদেহ থেকে বিষগুপ্তির বিষের গন্ধের মতো একটা গন্ধ পেয়েছি। তারপর আমার বাড়ি থেকে সুরেন্দ্রনাথের মৃতদেহ অপহৃত হয়। যে লোককে মৃতদেহ রক্ষার জন্য নিয়োজিত রেখেছিলাম, অপহরণকারী তাকেও ওই বিষগুপ্তির বিষের দ্বারা অজ্ঞান করেছিল। বিষগুপ্তির বিষ এত তীব্র যে তা কোনো রকমে রক্তের সাথে মিশলে তখনই মৃত্যু ঘটে এবং তার গন্ধেও অজ্ঞান হয়। আসামি সুরেন্দ্রনাথকে সেলিনার আশা পরিত্যাগ করবার জন্য অনেকবার অনেক রকম ভয় দেখাতেও ত্রুটি করেননি। মিস সেলিনা নিজের এজাহারে বলল, আসামি আমাকে বিয়ে করতে ইচ্ছুক ছিলেন, আমি বিয়েতে সম্মত ছিলাম না। আমার জন্য সুরেন্দ্রনাথকে আসামি দারুণ ঈর্ষার চোখে দেখতেন। কয়েকবার আসামি সুরেন্দ্রনাথকে ভয়ও দেখিয়েছিলেন। জুলেখা হিপনোটিজম জানে। আমার মার মাথার ব্যারাম আছে। অসুখ বৃদ্ধি পেলে জুলেখা প্রায়ই ঝাড়ফুঁক মন্ত্রের অছিলায় হিপনোটাইজ করে তাকে সুস্থ করত। জুলেখা একদিন রাত্রে আমার মাকে হিপনোটাইজ করে দত্ত সাহেবের বাড়িতে পাঠিয়ে দেয়। আমি আড়াল থেকে তা দেখছিলাম, তখন কিছুই বুঝতে পারিনি। আমি তখন দত্ত সাহেবের বাড়ি পর্যন্ত মার অনুসরণ করেছিলাম এবং সেখান থেকে তাকে বিষগুপ্তি নিয়ে ফিরে আসতেও দেখেছিলাম। তিনি বিষগুপ্তি জুলেখার হাতে দিয়েছিলেন। তারপর আমি আর সেই বিষগুপ্তি দেখিনি। যেদিন সুরেন্দ্রনাথ খুন হন সেদিন সন্ধ্যার পর তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন। সেই দেখাই তার সাথে আমার শেষ দেখা। আমি বেশ জানি আসামির অধিকারে একটা টম্বরু নামক পাথর থাকায় জুলেখা তাকে খুব ভয় করে চলত। ছোটনাগপুরের খারিয়ারা টম্বরুকে যে যথেষ্ট সম্মান করে তা আমি জুলেখার মুখে শুনেছি। আমি জানি সুরেন্দ্রনাথের হৃদয়ে কোনো ভাবান্তর উপস্থিত হয়নি। সেদিনও আমি তাকে প্রফুল্ল দেখেছি। এমন কোনো ভাব দেখিনি যাতে তিনি আত্মহত্যা করতে পারেন। আমি আসামিকে তার পরম শত্রু বলে নিশ্চিতভাবে জানি। সেলিনার জবানবন্দি শেষ হলে তার মা উঠলেন। তিনি বললেন, আমি স্নায়বিক দুর্বলতাবশত মাঝে মাঝে মাথার যন্ত্রণায় কষ্ট পাই। জুলেখার হিপনোটিক চিকিৎসায় আমি অনেকটা উপকার বোধ করি। যেদিন বিষগুপ্তি অপহৃত হয় সেদিন আমার যন্ত্রণা বাড়াতে জুলেখা আমাকে হিপনোটাইজ করেছিল, কিন্তু তখনকার হিপনোটাইজড অবস্থায় আমি কি করেছি তা কিছুই মনে পড়ে না। জুলেখা অনেক দিন থেকে আমার কাছে আছে। আমি তাকে যথেষ্ট স্নেহ ও বিশ্বাস করি। সে যে আমাকে হিপনোটিজমের অভিভূত অবস্থায় রেখে কোনো প্রকার গর্হিত কাজ করাবে এরকম সন্দেহ আমার মনে এ পর্যন্ত একবারও উদিত হয়নি। আমি মিস্টার দত্তের বাড়িতে কিংবা আমার নিজের বাড়িতে আগে কখনো এই বিষগুপ্তি দেখিনি। জুলেখা সেলিনাকে সুরেন্দ্রনাথের অনুরক্তা বলে জানত, কিন্তু তার ইচ্ছা ছিল না সুরেন্দ্রনাথের সাথে সেলিনার বিয়ে হয়। আসামিকে বিয়ে করবার জন্য আমি আমার কন্যাকে কখনো কোনো অনুজ্ঞা করিনি। আমি আসামির কাছে টম্বরু নামক একখণ্ড পাথর দেখেছি। কোল বা খারিয়া জাতির সকলেই টম্বরুকে ভয় ও সম্মান করে। জুলেখাও এই টম্বরুর জন্য আসামিকে খুব ভয় ও ভক্তি করত। বন্দী যে সুরেন্দ্রনাথের পরম শত্রু তা তিনি নিজের মুখে স্বীকার করেছেন। আমার কন্যার জন্য তার মধ্যে একটা খুব বিদ্বেষ ভাব ছিল। উপস্থিত কোনো কোনো সাক্ষীও আমার সামনে আসামি সুরেন্দ্রনাথকে সেলিনার সাথে বিয়ের সংকল্প ত্যাগ করবার জন্য নানা রকম ভয় দেখিয়েছিল। আমি লাশ চুরির সম্বন্ধে কোনো কথা জানি না।
মিস আমিনা তার বক্তব্যে জানালেন, হত্যাকাণ্ডের পর আসানুল্লাহ একদিন এই বিষ কুপ্তি আমার কাছে বিক্রি করতে এসেছিল। বিষ কুপ্তি দ্বারা যে সুরেন্দ্রনাথ খুন হয়েছেন তা আমি আগেই শুনেছিলাম। সুতরাং আমি তখনই আসানুল্লাহকে দত্ত সাহেবের কাছে নিয়ে যাই এবং সেই বিষ কুপ্তি দত্ত সাহেবকে দিয়ে আসি। আমি আর কিছু জানি না। তারপর আসানুল্লাহ এসে জানালো, জুলেখা মাঝে মধ্যে আমাকেও জাদু করে আসামির খবর নিত। আসামি একদিন আমাকে পথে দেখতে পেয়ে জুলেখাকে চালেনা দেশমের খবর দিতে বললেন। বিষগুপ্তির অপর নাম হলো চালেনা দেশম, তা আমি আগে জানতাম না। একদিন আমি ওই বিষগুপ্তি সেলিনাদের বাড়ির গেটের কাছে কুড়িয়ে পেয়ে তা বিক্রির জন্য মিস আমিনাকে দেখাতে যাই। আমার কাছে বিষগুপ্তি দেখে তিনি আমাকে হুজুর দত্ত সাহেবের কাছে নিয়ে যান। আমি আসামিকে লাশ চুরি করতে দেখেছি। একটা গাড়ির ভেতরে লাশ রাখা হয়। গাড়িতে সহিস কোচম্যান কেউই ছিল না। আসামি গাড়ির ভেতরে লাশ রেখে নিজেই সেই গাড়ি হাঁকিয়ে দিলেন। আমি সেই গাড়ির পেছনে বসে আলিপুরে আসামির বাড়িতেও গেছিলাম। আমি আসামির কাছ থেকে কিছু টাকা আদায়ের চেষ্টায় এরকম করেছিলাম। তারপর রহিম বক্সের ডাক পড়ল। রহিম বক্স আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। লাশ চুরির রাত্রে জুলেখা বিছানার তলায় লুকিয়ে থেকে যেভাবে তাকে অজ্ঞান করেছিল তা সে নিজের এজাহারে প্রকাশ করল। তারপর জুলেখার ডাক হলো, আমি বিষগুপ্তির বিষ তৈরি করতে জানি। আমি আসামিকে আগে চিনতাম না। আসামি আমার মনিবের বাড়িতে প্রায় যাওয়া আসা করতেন। ক্রমে তার সাথে আমার পরিচয় হয়। আসামি কাউরূপী সিঙ্গি বঙ্গার অনেক মন্ত্রতন্ত্র জানেন। তার কাছে একটা টমরু ছিল। সে টমরুর অনেক গুণ। টমরু দিয়ে কাউরূপী সিদ্ধ হওয়া যায়। আমি টমরুর জন্য আসামি সাহেবকে বড় ভয় করতাম। আসামি মিস সেলিনাকে বিয়ে করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু মিস সেলিনাকে সুরেন্দ্রনাথের অনুরক্তা দেখে আসামি সুরেন্দ্রনাথকে হত্যা করতে কৃত সংকল্প হন। আসামি সেই সময় দত্ত সাহেবের বাড়িতে চালেনা দেশম দেখতে পান। সেই চালেনা দেশমের দ্বারা সুরেন্দ্রনাথকে হত্যা করবেন বলে স্থির করেন। আমি তার সাহায্য করতে সম্মত হয়েছিলাম। কাউরূপীর মহিমায় সেলিনার মার দ্বারা চালেনা দেশমকে আমি হস্তগত করি। সেলিনার মা নিজে তা কিছুই জানতে পারেননি। আমি বিষ তৈরি করে চালেনা দেশম ঠিক করে রাখি। যে রাত্রে সুরেন্দ্রনাথ বাবু খুন হন সেই রাত্রে সুরেন্দ্রনাথ সেলিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। নির্জন বাগানে বসে দুজনে কথা বলছিল। আসামিও ঠিক সেই সময় এসে উপস্থিত হন, কিন্তু সুরেন্দ্রনাথকে সেলিনার পাশে দেখে তিনি তখন সেলিনার সাথে দেখা করলেন না। যখন সুরেন্দ্রনাথ সেলিনার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন, তখন আসামি আমার কাছ থেকে চালেনা দেশমটা চেয়ে নিয়ে সুরেন্দ্রনাথকে হত্যা করবার জন্য তাকে অনুসরণ করলেন। পরদিন সকালে উঠে শুনেছিলাম সুরেন্দ্রনাথ খুন হয়েছেন। এরপর আসামি লাশ চুরি করার বন্দোবস্ত ঠিক করলেন। তার কাছে টমরু ছিল। কোনো আপত্তি না করে আমি সে কাজেও তার সাহায্য করতে সম্মত হয়েছিলাম। দত্ত সাহেবের বাড়িতে যে ঘরে লাশ ছিল, আমি সেই ঘরে গিয়ে লাশের বিছানার নিচে লুকিয়ে রইলাম। তারপর সুযোগ সময় করে রহিম বক্সকে চালেনা দেশমের বিষের সাহায্যে অজ্ঞান করলাম। আসামি বাইরে দাঁড়িয়েছিলেন। আসামিকে তখনই ঘরের ভিতর আনবার জন্য আমি একটা জানলা খুলে দিয়েছিলাম। দুজনে ধরাধরি করে সেই জানলা দিয়ে লাশ বের করে নিলাম। বাগানের বাইরে আসামির নিজের গাড়ি ছিল, সেই গাড়িতে লাশ তুলে দিলাম। আমি এর থেকে বেশি আর কিছু জানি না। অমরেন্দ্রনাথ শেষ বক্তৃতার জন্য ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তারপর বলে, সাক্ষীদের জবানবন্দিতে আমার মক্কেলের অপরাধ প্রমাণ হলেও প্রকৃত অপরাধী তিনি নন। তিনি নিজেও একজন সাক্ষী। সাক্ষীরা এজাহারে যা বলেছেন তার একটি বর্ণ ঠিক না। ডাক্তার বেন্টউড অপরাধী নন। আমি নিজে অপরাধী, সুরেন্দ্রনাথ হত্যাকারী। আমি আগেই দোষ স্বীকার করে আমার অপরাধের কাহিনী লিখে রেখেছি। আমি এখন ডাক্তার বেন্টউডের বাড়িতে থাকি। সেখানে আমার শোয়ার ঘরে আপনারা সকলেই তা দেখে আসতে পারেন। মিস সেলিনাকে আমি সর্বান্তকরণে ভালোবাসি।
তাকে স্ত্রী হিসেবে লাভ করবার জন্য আমি হিতাহিত বিবেচনা শূন্য। পরে যখন দেখলাম সুরেন্দ্রনাথ আমার অভীষ্ট সিদ্ধির প্রধান অন্তরায়, তখন আমি জুলেখাকে হাত করলাম। জুলেখার কাছে এই বিষগুপ্তি ছিল। সে কিভাবে ওটা হস্তগত করেছিল তা আমি জানি না, আর সে কথায় এখন আর বিশেষ কোনো প্রয়োজনও নেই। আমি জুলেখাকে টাকা দিয়ে বশীভূত করে তার কাছ থেকে বিষগুপ্তিটা আদায় করে নিই। যে রাত্রে সুরেন্দ্রনাথ খুন হয় সেদিন আমি কলকাতায় যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলাম বটে, কিন্তু কোথাও যাইনি। আমি তখন সেলিনাদের বাড়িতে গিয়ে জুলেখার সাথে নির্জনে দেখা করে বিষগুপ্তি সংগ্রহ করলাম। রাত্রে আমি গোপনে সেইখানে অপেক্ষা করতে লাগলাম। তারপর দেখলাম সেখানে সুরেন্দ্রনাথ এসে উপস্থিত হলো এবং বাড়ির ভেতরে না গিয়ে সেলিনার জন্য সেইখানে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে সেলিনাও বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে সুরেন্দ্রনাথের সঙ্গে দেখা করল। আমি গোপনে থেকে তাদেরকে দেখতে লাগলাম। ঈর্ষার বিষাক্ত ছুরির আঘাতে আমার হৃৎপিণ্ড ক্ষতবিক্ষত হতে লাগলো। তারপর যখন সুরেন্দ্রনাথ সেলিনার কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেল, আমিও আড়াল থেকে বেরিয়ে তাকে অনুসরণ করলাম। যখন আমি ছুটে তার কাছে গেলাম, আমাকে সেই বিষগুপ্তি নিয়ে আক্রমণ করতে দেখে সুরেন্দ্রনাথ ভয়ে 2 হাত প্রসারিত করে যেই আমার হাতের বিষগুপ্তি কেড়ে নিতে আসবে, আমি তখনই উদ্যত বিষগুপ্তি তার বাঁ হাতে সেটা বিদ্ধ করে দিলাম। বলে তৎক্ষণাৎ অমরেন্দ্রনাথ নিজের বাঁ হাতে সেই বিষগুপ্তি বিদ্ধ করে সশব্দের সামনে টেবিলের উপর ফেলে দিলেন। মুহূর্তের মধ্যে তার মৃতদেহ সেই নীরব জনতার মধ্যে লুটিয়ে পড়ল। বিচার শেষ হয়ে গেল। অমরেন্দ্রনাথের মৃতদেহ দত্ত সাহেবের বাড়িতে আনা হল। অমরেন্দ্রনাথের কথা মতো বেন্টউডের বাড়ি অনুসন্ধান করে অমরেন্দ্রের লেখা সেই স্বীকারপত্র পাওয়া গেল। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তবুও তাঁর মুখমণ্ডলে কোনো উদ্বেগের চিহ্ন নেই। পরম নিশ্চিন্তে তিনি নিজের বাড়িতে ফিরে আসলেন। জুলেখাকেও আর পাওয়া গেল না। বিচারের পরদিন সকালে ইন্সপেক্টর গঙ্গারামবাবু দত্ত সাহেবের সাথে দেখা করলেন। জুলেখাকে ধরে রাখলে ভালো হতো। ডাক্তার বেন্টুডের বিপক্ষে এরকম সাংঘাতিক মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তার কঠিন শাস্তি হওয়া উচিত। সেই বেটাই অনিষ্টের মূল। আমাদের বড়ই ভুল হয়েছে। বেটি খুব ফাঁকি দিয়েছে। দত্ত সাহেব সে কথায় বড় একটা কান দিলেন না। আমার আজ কি সর্বনাশ হলো। সুরেন, অমর, তোদের মনে এই ছিল রে, তোরা দুইজনেই আমাকে ফাঁকি দিয়ে গেলি। কি আশ্চর্য, আপনি অমরের জন্য আবার দুঃখ করছেন? কেন করব না? অমরের অপরাধ কি? সুরেন্দ্র থেকে অমরেন্দ্রের জন্য আরো দুঃখ হওয়া উচিত। অমর নৈরাশ্যে ক্ষোভে মরে যাচ্ছিল, পাগল হয়ে গিয়েছিল। নিশ্চয়ই জুলেখার পরামর্শে সে সুরেন্দ্রকে হত্যা করেছে। গঙ্গারামবাবু, সত্যি কথা বলতে কি, এখন আমি বেশ বুঝতে পারছি এসব ভীষণ দুর্ঘটনার জন্য ডাক্তার বেন্টফোর্ড দোষী নন। সেই জুলেখাই এই সকল সর্বনাশের মূল। সে পিশাচিকে কোনো রকমে ধরতে পারলে বড় ভালো কাজ হতো। শীঘ্রই সে ধরা পড়বে। মিথ্যে সাক্ষী দেওয়ার জন্যে তার নামে ওয়ারেন্ট বেরিয়েছে। দত্ত সাহেব এই কয়েকদিনে জুলেখার সম্পূর্ণ পরিচয় জেনেছেন। জুলেখা যে আর কখনো ধরা পড়বে না সে বিষয়ে তিনি নিশ্চিত হলেন। যাদের মুখ চেয়ে দত্ত সাহেব বড় আশায় বুক বেঁধেছিলেন, আজ তাঁরা আর এই জগতে নেই। অনতিবিলম্বে কেবল সেলিনার মা লাইব্রেরি ঘরে প্রবেশ করলেন। সেলিনা তার সঙ্গে নেই। আপনার সাথে সেলিনা এসেছিল না? হ্যাঁ, এসেছিল। সে কিছুতেই আর আপনার সামনে আসতে চাইল না। আমি অনেক বোঝালাম, তবুও সে আমার কথা শুনল না, চলে গেল। এই কয়েকদিনের দুর্ঘটনায় সে যেন কেমন হয়ে গেছে। কারোর সাথে ভালো করে কথা বলে না,
তার মতিগতি একেবারে খারাপ হয়ে গেছে। হবারই কথা, কেবল সেলিনার কেন, আমারও মতিগতি একেবারে বিগড়ে গিয়েছে। যাক, এসব কথায় আর কাজ নেই। আপনি আপনি এখন কি মনে করে এসেছেন বলুন। আমরা এখান থেকে উঠে যাব। উঠে যাবেন কেন? কোথায় যাবেন? বোম্বে গিয়ে থাকবো ঠিক করছি। এখানে বাস করা আমি আর সুবিধাজনক মনে করি না। এই মাসের মধ্যেই এখানকার বাড়ি বাগান যা কিছু আছে সব বিক্রি করে ফেলব। এই মাসের মধ্যেই একটা বন্দোবস্ত করে ফেলতে হবে। আপনি কি বলেন? আমি আর কি বলবো, আপনি নিজে যা ভালো বুঝবেন করবেন। আমি এতে আপনাকে কি যুক্তি দেব? আমার নিজেরই বুদ্ধিশুদ্ধি একেবারে লোপ পেয়েছে। ভালো কথা, জুলেখার কি হলো? তার কথা আর বলবেন না। সেই পিশাচেই সব সর্বনাশ ঘটিয়েছে। মুকুত্তমার পর থেকে জুলেখা পালিয়ে গেছে, আর তার সন্ধান পাওয়া যায়নি। হয়তো সে নিজের দেশে চলে গেছে। যা হোক, আমিও তার হাত এড়িয়ে বাঁচিয়েছি। এখন বুঝছি কি শয়তানির হাতে আমি পড়েছিলাম। আগে এটা বুঝতে পারলে ভালো হতো। কেবল আপনি তো তাকে স্পর্ধা দিয়ে এসব সর্বনাশ ঘটালেন। আপনি যদি তার মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে তার কথা মতো না চলতেন, তাহলে সে আপনাকে হিপনোটাইজ করে বিষগুপ্তি সংগ্রহ করতে পারত না। বিষগুপ্তি না অপহৃত হলে অকালে আমার সুরেন্দ্র অমরেন্দ্রকে প্রাণ হারাতে হতো না। যথেষ্ট হয়েছে। আপনি আমাকে আর কথা বলে কষ্ট দেবেন না। অনুতাপে আমার হৃদয় দগ্ধ হয়ে যাচ্ছে। আমারও দগ্ধ হচ্ছে। সুরেন ও অমর দুজনকেই আমি হারিয়েছি। দুজনেই মরেছে। একজন অপরের হাতে মরেছে, আরেকজন নিজের হাতে মরেছে। আপনি, আপনার কন্যা আর জুলেখা, এই তিনজনের জন্য আজ আমার এই সর্বনাশ। আপনারা যেখানে ইচ্ছা চলে যান। যাই হোক, কলকাতা শহরে আপনারা একটা খুব কীর্তি রেখে গেলেন। দত্ত সাহেবের কথা শেষ হয়েছে মাত্র সেলিনার মা কি বলবে উপক্রম করছে। এমন সময় দরজা খুলে গেল। দাঁড়িয়ে ডাক্তার বেন্টউড। মিসেস মার্শাল, আপনি যে আজ এমন সময় এখানে? নরকের কীট, তুমি আর আমার সাথে কথা বলো না। তোমার মতো বিশ্বাসঘাতকের সাথে কথা বলতেও ঘৃণা হয়। তোমার মতো লোকের মুখ দেখলেও পাপ। এখানে আর এক মুহূর্ত থাকবো না। বলে সেলিনার মা চলে গেলেন। বাঁচা গেল। আপনার সঙ্গে গোপনে আমার দু একটি কথা আছে। কোনো কথা নয়, কোনো কথা নয়। তোমার মতো পিশাচের সাথে কোনো কথা নেই। এখনই তুমি এখান থেকে দূর হয়ে যাও। আমি কারো আদেশ মতো কাজ করতে পারি না। যখন নিজের ইচ্ছা হয় তখন আর আপনাকে সে কথা বলে সময় নষ্ট করতে হবে না। আপনি তো জানেন আমি অনেকটা স্বাধীন প্রকৃতির লোক। এখন আমার কথা শোনো, নয়তো ভৃত্যের হাতে তোমাকে অপমানিত হতে হবে। তবে দেখছি যে প্রয়োজনীয় কথাটা আপনাকে বলতে আমি এত দূর কষ্ট করে আসলাম, তা শুনতে আপনার ইচ্ছা নেই। কি কথা? কি কি এমন প্রয়োজনীয় কথা? সত্যিটা। আমি আদালতে তা শুনেছি। তা ভুল শুনেছেন। জুলেখার মুখে যা শুনেছেন তাও ভুল। সেলিনার মুখে যা শুনেছেন, অমরের মুখে যা শুনেছি, তাও ভুল। সব খবরই আমি রাখি। প্রকৃত ঘটনা যা ঘটেছে তা সবই আমি জানি। আপনি কি তা শুনতে চান নাকি আমাকে দূর হয়ে যেতে বলেন? কি আপনার অভিরুচি? কি কি বলতে চাও বলো। আমি আপনার হত্যা অপরাধের দাবি থেকে কিভাবে মুক্তি পেলাম তা আপনি জানেন। মুক্তি বা পাবো কেন? আমার অপরাধ কি? যখন আমি নিজেকে সম্পূর্ণ নিরপরাধ বলে জানি, তখন আমি আপনার মিথ্যা দাবিতে ভীত হব কেন? যদিও লাশ চুরির অপরাধে আমাকে আপাতত। কোথায় সেই লাশ? আমি আমি তোমাকে খুব চিনেছি। পাক্কা বদমাইশ তুমি। দেখুন, ইতরের মতো অনর্থক গালাগালি করবেন না, ঠিক আছে? তাহলে আমি কোনো কথাই কিন্তু প্রকাশ করব না। যদি শুনতে ইচ্ছা থাকে, দ্বিরুক্তি না করে চুপ করে শুনে যান। লাশ চুরির অভিযোগে আমি এখনই অভিযুক্ত। শীঘ্রই এর বিচার আরম্ভ হবে, সেজন্য আমি কিছুমাত্র চিন্তিত নই। দেখবেন এই লাশ চুরির মোকদ্দমায়ও আমি কিভাবে আত্মপক্ষ সমর্থন করি। আপনার কাছে খুনের মোকদ্দমার মতো তাও স্বপ্নাতীত বলে মনে হবে। যাই হোক, আপাতত আমি জামিনে খালাস পেয়ে আপনার সাথে একবার দেখা করতে আসলাম। সর্বনাশের আরও কিছু বাকি আছে কি? সর্বনাশের জন্য নয়, আমি এসেছি মঙ্গলের জন্যই। আপনি আমার প্রতি অন্যায় দোষারোপ করছেন। আমার মুখে আদ্যপান্ত শুনলে বুঝতে পারবেন এ কি বিস্ময়জনক ব্যাপার।
কি এমন ব্যাপার? হুম, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। যত সময় আমি তা আপনার কাছে প্রকাশ করব। তাড়াতাড়ি করবেন না। ভালো কথা, জুলেখার কি হলো? সে পালিয়েছে। পালাবাড়ি তো কথা, আমার ভয় তো সে পালিয়ে গেছে। সেটা ঠিক নয়, টম্বুরু পাথর এখন তার কাছে। সে এখন আর কাউকে ভয় করবার পাত্রী নয়। হ্যাঁ, জুলেখা ভারী চালাক। সে আমার কাছ থেকে টম্বুরু পাথরটা বড়ই ফাঁকি দিয়ে নিয়েছে। সেদিন আমার খুবই একটা আহম্মুখী হয়েছে। যাই হোক, আমি যখন হাজতে বন্দী ছিলাম সেই সময় সে একদিন আমার সঙ্গে দেখা করতে গেছিল। মোকদ্দমা সংক্রান্ত কোনো কথা আছে বলে সে আমার সাথে নির্জনে দেখা করবার অনুমতিও পেয়েছিল। সহসা সেদিন তাকে সেখানে উপস্থিত দেখে আমিও অনেকটা সুবিধা বোধ করলাম। মনে করলাম টম্বরুর ভয় দেখিয়ে তাকে এমনভাবে সাক্ষী দিতে শিখিয়ে দেব যাতে সহজে আমার নির্দোষিতা প্রমাণ হয়। সেই সম্বন্ধেই কথা আরম্ভ করেছি, এমন সময় সে নিমেষের মধ্যে বিষ গুপ্তির বিষয়ে একটা শিশি বের করে আমার মুখে সে বিষ মাখিয়ে দিল। সেই মুহূর্তে আমি নিঃসঙ্গ হয়ে পড়লাম। জুলেখা অবসর বুঝে সে টম্বরুর পাথরটা সেই সময়ই আমার ঘড়ির চেন থেকে খুলে নিয়েছে। বিষগুপ্তির বিষ কি এমনই ভয়ানক? ভয়ানক বই কি, প্রয়োগ মাত্রই মৃত্যু। আদালতে অমরেন্দ্র যখন বিষগুপ্তি নিজের হাতে বিদ্ধ করে তখন আপনি তো নিজেও তা প্রত্যক্ষ করেছেন। সেই মুহূর্তেই অমরেন্দ্রনাথের মৃত্যু হলো। ওই বিষ শরীরের রক্তের সাথে মিশে যায়নি বলে আমার মৃত্যু হয়নি। নিঃশ্বাসের সাথে কেবল গন্ধটা মস্তিষ্কে প্রবেশ করায় আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম মাত্র। পরে আবার জ্ঞান হলো। তা কতক্ষণ পর জ্ঞান হলো? প্রায় 1 ঘন্টা পরে জ্ঞান হয়ে দেখলাম জুলেখা নেই। একজন প্রহরী আমার কাছে বসে রয়েছে। তাকে জিজ্ঞাসা করে জানলাম আমি সহসা নাকি অজ্ঞান হয়ে গেছি বলে জুলেখা তাকে ডেকে এনেছে। তারপর কিছুক্ষণ প্রহরীর সাথে মিলে আমার শুশ্রূষা করতে করতে জুলেখা কখন তার অজ্ঞাতে সরে পড়েছে, কেবল সে নিজে সরে পড়েনি, টম্বরুটাও সরিয়েছে। তখন আমি বুঝলাম আর রক্ষে নেই। এইবারে জুলেখা নিঃসংকোচে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। নিজের সর্বনাশ উপস্থিত দেখে আমি ভয় পেলাম। মনে হলো এইবার বুঝি ফাঁসি কাঠে ঝুলতে হয়, তাই তো? না, তা ঠিক নয়। আমাকে ফাঁসি কাঠে ঝুলতে হবে না সে বিশ্বাস আমার মনে প্রচুর পরিমাণ ছিল। সেজন্য আমি একটুও ভাবিনি। কেনই বা ভাবতে যাব? আমি মনে মনে বেশ জানতাম যাই ঘটুক না কেন, চারিদিক থেকে বিপদ এসে যেমনভাবেই আমাকে জড়াক না কেন, আমি নিজেকে নিজেই ঠিক রক্ষা করতে পারবো। আর অমরেন্দ্রনাথ যেভাবে আমার পক্ষ সমর্থন করবে তাও আমি আগে ভাবিনি। কি আশ্চর্য! এমন জানলে আমি কখনোই তাকে আমার পক্ষ সমর্থনের জন্য অনুরোধ করতাম না। এমন একটা শোচনীয় কাণ্ড কখনোই ঘটতে দিতাম না। অমর রে, হতভাগা, তোর মনে এই ছিল? অমর যে এরকম ভয়ঙ্কর নির্বোধ ছিল তা আমি আগে জানতাম না। একটা স্ত্রীলোকের জন্য নিজে আত্মহত্যা করে, এই জগতে এমন নির্বোধ আর কে আছে? সেই স্ত্রীলোকেরই জন্য তুমিও তো নিজের জীবন খুব বিপদে ফেলেছিলে। ভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছ। আপনি যা মনে করেছেন তা ঠিক নয়। সেই স্ত্রীলোকের জন্য নয়, তার ঐশ্বর্যের জন্য আমি নিজেকে বিপদাপন্ন করেছিলাম মাত্র। তাই তা মৃত্যুর হাতে পড়বার তো কিছুই দেখি না। আমি এখনো বলছি নিজেকে রক্ষা করতে পারবো, এই ধারণা আমার মনে বরাবরই খুব প্রবল ছিল। আমার তো তা মনে হয় না। তবে আমি অমরকে আমার পক্ষ সমর্থন করতে বললাম কেন? অমর যে এভাবে তোমার পক্ষ সমর্থন করবে তা তুমি কিভাবে জানতে পারলে? কিভাবে জানবো? আগেই তো আপনাকে বলেছি, অমর এভাবে আমার পক্ষ সমর্থন করবে আমি তা বিন্দু বিসর্গ জানতাম না। অমরের পক্ষ সমর্থনে আমি একেবারেই স্তম্ভিত হয়ে গিয়েছি। আমি নিজেকে নির্দোষ বলেই জানতাম, তবে আমি কেন প্রাণদণ্ডের ভয় করতে যাব? প্রাণদণ্ড না হলেও দীর্ঘকাল জেলখানায় বাস করতে হবেই। কিছুতেই নয়। আপনি এখন এরকম মনে করতে পারেন বটে, কিন্তু আমার স্থির ধারণা কিছুই হবে না। মোকদ্দমাটা শেষ হলেই টম্বরু আদায় করার জন্য আমি একবার ছোটনাগপুরে গিয়ে জুলেখার সন্ধান করে দেখব। তারপর একেবারে বোম্বে যাব, সেখানে কিছুদিন বাস করব। কে জানে মোকদ্দমার ফল কি হবে। ভালো হলেই ভালো। বম্বে গেলে এখানকার 2-1 পরিচিত ব্যক্তির সাথে সেখানে দেখা হবে। বটে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে 2-1 নাকি? কাদের কথা আপনি বলছেন? মিসেস মার্শন, তিনি তার মেয়েকে নিয়ে বম্বে যাবেন ঠিক করেছেন, সেখানেই বাস করবেন। বটে, তবে এখন আমার আশা সফল হওয়ার সম্ভাবনা আছে দেখছি। পরে হয়তো আমি সেলিনাকে বিয়ে করতে পারবো। সেলিনা কখনোই তোমাকে বিয়ে করতে সম্মত হবে না।
তার অমতে তা আমি জানি, তার মতামতে বড় কিছু আসে যায় না। অনিচ্ছা সত্ত্বেও যাতে সে আমাকে বিয়ে করতে বাধ্য হয়, আমি তার উপায় জানি। আমি তোমার এসব প্রহেলিকার অর্থ ভালো বুঝি না। আমি তোমার মতো গোল মেরে লোক নই, আর কখনো দেখিও নি। তুমি এখন কি মনে করে এখানে এসেছো সেটা বলো। সুরেন্দ্রনাথের হত্যাকারীর নাম আপনার কাছে প্রকাশ করতে। আমি তা জানি, অমরেন্দ্র হত্যাকারী। ঠিক নয়, প্রকৃত হত্যাকারীকে রক্ষা করার জন্য সে নিজের দোষ স্বীকার করেছে। প্রকৃত হত্যাকারীকে রক্ষা করবার জন্য? কে সেই হত্যাকারী? আপনি কি এখনো বুঝতে পারেননি? ভালোবাসার পাত্রীর জন্যই লোকে নিজের প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। এখনো কি আপনাকে বুঝিয়ে বলতে হবে কার জন্য? সেলিনা? হ্যাঁ, সেলিনা, আর কেউ না। সেলিনা নিজের হাতে আপনার সুরেন্দ্রনাথকে হত্যা করেছে। সেলিনা সুরেন্দ্রনাথকে হত্যা করেছে? এটা কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, এটা কখনোই হতে পারে না, একান্ত অসম্ভব। আমার তো তা মনে হয় না। এর একটিও বর্ণ মিথ্যা নয়। আমি স্বচক্ষে সেলিনাকে খুন করতে দেখেছি। কেবল আমি কেন, অমরও দেখেছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা। অমর তখন এখানে ছিল না, কলকাতায় গিয়েছিল। একটা বর্ণনাও মিথ্যা নয়। আপনি আদালতে অমরেন্দ্রনাথের মুখেই সে কথা শুনেছেন যে অমরেন্দ্রনাথ সেদিন কলকাতায় যায়নি, সেলিনাদের বাড়িতে গোপনে অপেক্ষা করছিল। কিন্তু সেলিনা যে সুরেন্দ্রনাথকে খুন করেছে, এটা আমি কখনোই বিশ্বাস করতে পারি না। সুরেন্দ্রনাথের প্রতি সেলিনার যথেষ্ট ভালোবাসা ছিল, কেন সে এমন কাজ করবে? কোন কারণে সেলিনা সুরেন্দ্রনাথকে হত্যা করবে? এই জগতে অসম্ভব কিছুই নেই। তা কি কারণে সেলিনা সুরেন্দ্রনাথকে হত্যা করলো? কারণ কিছুই নেই। তা না থাকলেও সেলিনাই সুরেন্দ্রনাথকে খুন করেছে। কারণ কিছুই নেই? হ্যাঁ, কারণ কিছুই নেই, অথচ সেলিনা সুরেন্দ্রনাথকে খুন করলো। কে এ কথা বিশ্বাস করবে? আপনি বিশ্বাস করবেন। এই বলে তিনি জানালার পাশে একটা কুঁজো ও একটা বড় কাঁচের গ্লাস ছিল, তা তুলে এনে দত্ত সাহেবের সামনের টেবিলের উপর রাখলেন এবং কুঁজো থেকে জল ঢেলে কাঁচের গ্লাসটা পূর্ণ করে দিলেন। এ আবার কি হচ্ছে? আপনি এই গ্লাসটি ভালো করে দেখুন, এতে জল আছে কিনা ঠিক করে বলবেন। দত্ত সাহেব দেখলেন গ্লাসটা জলে এমন পরিপূর্ণ যে একটু নাড়ালেই গ্লাস থেকে জল উছলে পড়ে যাবে। বেশ, এইবার আপনি এই গ্লাসের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকুন, অন্য কোনো দিকে কিন্তু তাকাবেন না। পরক্ষণে বেন্ডুট বাতি দান থেকে মোমবাতিটা তুলে নিলেন এবং নিজের পকেট থেকে একটা দেশলাই বের করে সেই বাতিটা জ্বাললেন। গলিত মোমের বিন্দুগুলি নিঃসৃত হয়ে যাতে ঠিক গ্লাসের মধ্যে পড়ে, এরকমভাবে সেই মোমের বাতি তুলে ধরে দত্ত সাহেবকে বললেন, যতক্ষণ না গ্লাসের জলে 25 ফোঁটা মোম পড়ে ততক্ষণ আপনি এক দৃষ্টে এই গ্লাসের দিকে তাকিয়ে থাকবেন। দত্ত সাহেব স্থির হয়ে গ্লাসের দিকে তাকিয়ে রইলেন। বেন্টুট গুণে এক এক বিন্দু গলিত মোম সেই গ্লাসের জলে ফেলতে লাগলেন। দত্ত সাহেব দেখলেন গলিত মোম বিন্দুগুলি গ্লাসের জলে পড়ে জমাট বেঁধে ছোট ছোট ফোঁটা সাদা ফুলের মতো দেখাচ্ছে। একটার পর একটা ক্রমান্বয়ে উপর থেকে পড়ছে। সেই সঙ্গে গ্লাসের জলও ক্রমশ কমে যাচ্ছে। 25 ফোঁটার শেষ ফোঁটা যখন পড়ল তখন গ্লাসে আদৌ জল নেই। এখন একবার ভালো করে দেখুন তো গ্লাসে জল আছে কিনা। গ্লাস স্পর্শ করবেন না। কই, এখন আর জল দেখতে পাচ্ছি না তো। ভালো ভালো, যতক্ষণ না 25 ফোঁটা মোম পড়ে ততক্ষণের জন্য আবার আপনি গ্লাসের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকুন, অন্যদিকে তাকাবেন না। দত্ত সাহেব তাই করলেন। দেখলেন বেন্টুট এবার 1 থেকে গোনা আরম্ভ না করে 25 থেকে বিপরীত গণনা আরম্ভ করল। এক এক বিন্দু গলিত মোম সেই গ্লাসে ফেলতে লাগলেন। ক্রমে গ্লাসে জল বাড়তে লাগল। ক্রমে গ্লাস প্রায় পরিপূর্ণ হয়ে গেল। যখন গণনা শেষ হল তখন গ্লাস আগের মতোই পরিপূর্ণ। একটু নাড়ালেই জল উছলে পড়ে যাবে। জলের উপরে সেই ক্ষুদ্র মোমের বিন্দুগুলি ভাসছে। দত্ত সাহেবের বিস্ময়ের সীমা রইল না। তখন ডাক্তার বেন্টুট গ্লাস থেকে জল ফেলে দিলেন এবং গ্লাসটা দত্ত সাহেবের হাতে দিয়ে বললেন, এখন আপনি গ্লাসটা পরীক্ষা করে দেখতে পারেন। এটা আপনারই নিত্য ব্যবহার্য গ্লাস, ম্যাজিক দেখাবার গ্লাস নয়।
অথবা সেরকম কোনো কৌশলের মধ্যে নেই। গ্লাসটি ভালো করে দেখুন আমার কথা সত্যি কিনা, তারপর আমাকে বুঝিয়ে বলুন এ রহস্যের কারণ কি। গ্লাসটা ভালো করে পর্যবেক্ষণ করে দত্ত সাহেব বললেন, কই, এতে তেমন কোনো কৌশল দেখছি না তো। বড়ই আশ্চর্য ব্যাপার। এর রহস্যের মর্ম বুঝিয়ে বলবো কি, নিজেই তো কিছু বুঝতে পারছি না। এটা যে ম্যাজিক নয় সে সম্বন্ধে আপনি এখনো নিঃসন্দেহ হতে পারেননি দেখছি। ভালো, আপনাকে আরও দু একটা এরকম ঘটনা দেখাবো, তখন আপনার মনে আর কোনো সন্দেহ থাকবে না। ওই দেখুন, আপনার ঘড়িতে এখন 7:58 হয়েছে, এখনই 8টা বাজবে। আপনি অন্যমনস্ক হয়ে এই 2 মিনিট আমার মুখের দিকে তাকিয়ে থাকুন। দত্ত সাহেব তাই করলেন। দেখলেন তাঁর চোখ উল্কাপিণ্ডের মতো চলছে। দেওয়ালের ঘড়িতে ঠং ঠং করে 8টা বাজতে আরম্ভ করল। আপনার বাঁ হাত দেখুন। দত্ত সাহেব নিজের বাঁ হাতের দিকে তাকালেন। একদিন সুরেন্দ্রনাথের বাঁ হাতের যেখানে বিষগুপ্তির যেমন ক্ষতচিহ্ন ছিল এবং যেভাবে 2-1 বিন্দু রক্ত লেগে থাকতে দেখেছিলেন, এখন নিজের হাতেও ঠিক সেই স্থানে সেই রকম ক্ষতচিহ্ন এবং রক্তবিন্দু দেখলেন। এইবার আপনার ডান হাত দেখুন। আর ডান হাতে রক্তাক্ষরে নিজের নাম লেখা রয়েছে। দেখা মাত্র অতি সহজে নিজের সেই সই চিনতে পারলেন। দেখতে দেখতে সেই দুটোই অস্পষ্ট হতে হতে মিলিয়ে গেল। এখন বুঝলেন তো কিভাবে এরকম হলো? এটা হিপনোটিজম ছাড়া আর কিছুই নয়। প্রথমত, আপনি জলপূর্ণ গ্লাস জলশূন্য হতে দেখেছিলেন, তা কিন্তু ঠিক নয়। গ্লাসের জল গ্লাসেই ছিল। আমি আপনাকে এভাবে পরিচালনা করলাম যাতে আপনি মনে করেন গ্লাসে আর জল নেই। আপনিও ঠিক তাই দেখলেন। তারপর আপনি যে নিজের বা হাতে ক্ষতচিহ্ন এবং ডান হাতে নিজের সই দেখলেন, তাও কিছুই না, আপনার মনের একটি খেয়াল মাত্র ছিল। বলুন দেখি, কি কারণে এরকম ঘটনা সম্ভব হলো? প্রবল ইচ্ছাশক্তির কাছে দুর্বল ইচ্ছাশক্তি কোনো কাজ করে না। স্বীকার করি, কথাটা ঠিক। কিন্তু এতে আমি বুঝলাম কি, ইচ্ছাশক্তি দুর্বল বা সবল হোক, এর একে অপরের স্থান কিভাবে অধিকার করবে? আমার ইচ্ছা আপনার মস্তিষ্কে কিভাবে প্রবেশ করে আপনার ইচ্ছার বিরুদ্ধে আমার ইচ্ছা অনুযায়ী কাজ করবে, সে সম্বন্ধে আমি ঠিক করে কিছুই বলতে পারবো না। তবে এমন অনেক দেখা যায়, হিপনোটিজম প্রক্রিয়ার কথা বলছি না, অনেকেই পরের পীড়াপিড়ি বা প্ররোচনায় বাধ্য হয়ে নিজের কিছুমাত্র ইচ্ছা নেই এমন এমন অনেক কাজ করে থাকে। ভালো, আপনাকে আরও একটা বিষয় দেখাচ্ছি। আপনি স্থির মনে আমার তর্জনীর দিকে তাকিয়ে থাকুন। এই বলে বেন্টউড পাশের আলমারি থেকে একটা বই বের করে বাঁ হাতে সেই বইয়ের মাঝের কোনো পৃষ্ঠা খুলে রেখে দত্ত সাহেবের সামনে ডান হাতে সবেগে চালনা করতে লাগলেন। দত্ত সাহেব দেখলেন সেই তর্জনীর মাথায় একটু নীল রেখা একবার দেখা যাচ্ছে, পরক্ষণেই দেখা যাচ্ছে না। তারপর দেখলেন সেই ঘরের একটা কোণে অস্পষ্ট ধোঁয়ার মতো খানিকটা কি দেখা গেল। তারপর দত্ত সাহেব অবাক বিস্ময়ে দেখলেন এক অপ্সরা পরম সুন্দরী আরব নবীনার মূর্তি। দত্ত সাহেব প্রকৃতিস্থ হলে বেন্টুর নিজের হাতের সেই বইটা বন্ধ করে দত্ত সাহেবের হাতে দিয়ে বললেন, এইমাত্র আপনি যে সুন্দরীকে দেখলেন, এই বইয়ের মধ্যে তার প্রতিকৃতি আছে কিনা খুঁজে দেখুন। পুস্তকের নাম অ্যারাবিয়ান নাইটস। তিনি পাতার পর পাতা উল্টে যেতে লাগলেন। প্রায় মাঝামাঝি গিয়ে দেখতে পেলেন এইমাত্র যে সুন্দরীকে দেখেছিলেন তারই একটা নিখুঁত প্রতিকৃতি। কি দেখলেন? কিছু বুঝতে পারলেন কি? কিছুই না, বড়ই আশ্চর্য ব্যাপার। এ কি রহস্য? আপনি কি মনে করেন? মনে আর কি করবো, এটাও হিপনোটিজম হবে। নিশ্চয়ই। হিপনোটিজমের দ্বারা কতটা কাজ হয় এখন বুঝতে পারলেন তো? আমি যা মনে করব বা চিন্তা করব কেবল তাই আপনি দেখবেন। শুধু তাই নয়, কোনো একটা প্রতিকৃতিকে সজীব করেও দেখানো যেতে পারে। আমি যে ছবি দেখছিলাম, বলুন দেখি কিভাবে তার পূর্ণ প্রতিকৃতি আপনার চোখে প্রতিফলিত করলাম। আপনি যদি বলেন, আমি এই হিপনোটিজম প্রক্রিয়ার দ্বারা আরও শত অদ্ভুত ব্যাপার আপনাকে দেখাতে পারি। এমনকি মনে করলে আপনি যখন এখানে ঘুমাবেন তখন আমি নিজের বাড়িতে বসে আপনাকে গভীর রাত্রে জাগাতে পারি।
জেগে আপনি কোনো বহুদিন আগে মৃত বন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখবেন। মনে করলে এই হিপনোটিজমে আপনাকে আকাশে তুলতে পারি, স্বর্গে নিয়ে যেতে পারি, আবার নরকের মধ্যেও ফেলতে পারি। এমনকি মনে করলে আপনাকে অতল সাগর গর্ভেও শুয়ে দিতে পারি। সবই বুঝলাম, কিন্তু সেলিনা কোন কারণে সুরেন্দ্রনাথকে হত্যা করলো বুঝলাম না। কিভাবে আমি বিশ্বাস করব এ কথা? কেন বিশ্বাস করবেন না? সেলিনার মা বিষগুপ্তি অপহরণ করেছিলেন, তা যখন আপনি বিশ্বাস করেছেন তখন এটাও আপনি অবশ্যই বিশ্বাস করবেন। বলুন দেখি, কোন কারণে সেলিনার মা আপনার এই বিষগুপ্তি অপহরণ করেছিলেন? তিনি যা করেছেন তা নিজের অজ্ঞাতে স্বেচ্ছায় নয়, তাই তো? তাকে পাপিষ্ঠা জুলেখা হিপনোটাইজ করেছিল। সেলিনারও এই দশা হয়েছিল। যাক, আর তর্ক বিতর্কে কাজ নেই। প্রকৃত ব্যাপার যা কিছু ঘটেছে আমার মুখে শুনুন। জুলেখা সুরেন্দ্রনাথকে খুন করার উদ্দেশ্যে সেলিনাকে হিপনোটাইজ করেছিল। সেলিনা সেই অবস্থায় নিজের অজ্ঞাতে সুরেন্দ্রনাথকে খুন করেছে। এমনকি এখনও সেলিনা এ সম্বন্ধে কিছুই জানে না। এখনও তার মনে দৃঢ় বিশ্বাস অমরেন্দ্রই সুরেন্দ্রনাথের হত্যাকারী। তবে কি অমরেন্দ্র সেলিনাকে বাঁচাবার জন্য নিজের প্রাণ দিল? নিশ্চয়ই, কিন্তু সেলিনা এর বিন্দু বিসর্গ জানে না। সেলিনা সুরেন্দ্রনাথকে খুন করেছে, অমর তা কিভাবে জানতে পেরেছিল? অমর স্বচক্ষে তা দেখেছিল। বেশ, যা কিছু ঘটেছে তা আপনাকে বুঝিয়ে বলছি, যাতে সেলিনা ও সুরেন্দ্রনাথের পরস্পর দেখা না করে। সেজন্য সেলিনার মা সুরেন্দ্রনাথকে তাদের বাড়িতে যেতে নিষেধ করেন। যেদিন সুরেন্দ্রনাথ খুন হয় সেই দিন সুরেন্দ্রনাথ সন্ধ্যার পর সেলিনাদের বাড়িতে গিয়েছিল। গোপনে সেলিনার সাথে দেখা করার বন্দোবস্ত ছিল। বলতে পারি না অমরেন্দ্রনাথ তা কিভাবে জানতে পারে। দুজনের মধ্যে কি কথাবার্তা হয় আড়ালে থেকে তা শোনার জন্য অমরেন্দ্রনাথও সন্ধ্যার পর সেলিনাদের বাড়িতে যেতে মনস্থ করে। পাছে সুরেন্দ্রনাথের মনে কোনো সন্দেহ উপস্থিত হয়, সেই জন্য অমরেন্দ্রনাথ কলকাতায় যাব বলে আগেই বাড়ি থেকে বেরোয়। কিন্তু কলকাতায় না গিয়ে অমরেন্দ্র যথাসময়ে সেলিনাদের বাড়িতে গিয়ে গোপনে সুরেন্দ্রনাথের অপেক্ষা করছিল। ঠিক সেই সময় আমিও ঘটনাক্রমে সেখানে উপস্থিত হয়েছিলাম। অমরেন্দ্র যে অভিপ্রায়ে গিয়েছিল আমিও ঠিক সেই অভিপ্রায়ে সেখানে গিয়েছিলাম। সেলিনার সাথে সুরেন্দ্রনাথ দেখা করতে যাবে তা তুমি কিভাবে জানতে পারলে? আমি সেটা জুলেখার মুখে শুনেছিলাম। জুলেখা সব খবরই রাখত। সেলিনাদের বাড়িতে যখন যা কিছু ঘটত জুলেখার কাছে আমি সবই খবর পেতাম। আমি সেলিনাদের বাড়ির বাইরে অমরেন্দ্রকে লুকিয়ে থাকতে দেখে তার মনের ভাব বেশ বুঝতে পারলাম। তাকে কোনো কথা বললাম না, দেখা করলাম না, গোপনে আমিও লুকিয়ে রইলাম। পরে যথাসময়ে যথাস্থানে সুরেন্দ্রনাথ দেখা দিল। এদিকে সেলিনাও বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো। তার হাতে বিষগুপ্তি, দুটো চোখ তার হাত বোঝা। চোখ মুখের ভাব ও চলার ভঙ্গিতে বুঝতে পারলাম সেলিনা তখন সহজ অবস্থায় নেই, তাকে কেউ হিপনোটাইজ করেছে। সেলিনা সুরেন্দ্রনাথের দিকে এগিয়ে চলল। সেলিনাকে সামনে থেকে দেখে সুরেন্দ্রনাথ উঠে দাঁড়ালো। সেলিনার হাতে বিষগুপ্তি ছিল। হৃদয়ের আবেগে সুরেন্দ্রনাথ তা দেখেও দেখল না। সুরেন্দ্রনাথ সেলিনাকে দেখে যেই দুহাত প্রসারিত করে তাকে জড়িয়ে ধরতে যাবে, অমনি সেলিনা সেই বিষগুপ্তি সুরেন্দ্রনাথের বাঁ হাতে বিদ্ধ করে দিল। তখনই সুরেন্দ্রনাথ যন্ত্রণায় আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। তখনই তার মৃত্যু হলো। কি ভয়ানক! সেলিনাদের বাড়িতে এই হত্যাকাণ্ড হয়েছিল? হ্যাঁ, সেলিনাদের বাড়িতেই এই ঘটনা ঘটেছিল। সুরেন্দ্রনাথকে আঘাত করেই সেলিনা বিষগুপ্তিটা সেইখানে ঘাস বনে ফেলে দিল। আসানুল্লাহ সেইখান থেকে ওই বিষগুপ্তি কুড়িয়ে আনে। আপনি তো জানেন। বিষগুপ্তি ফেলে দিয়ে সেলিনা বাড়ির ভেতরে চলে গেল। সুরেন্দ্রনাথের মৃতদেহ সেখানেই পড়ে রইল। গতিক ভালো নয় দেখে অমর আর আমি দুজনেই গুপ্ত স্থান থেকে একসঙ্গে বেরিয়ে পড়লাম। অমর আমাকে দেখে বিস্মিত হলো। সেলিনাদের বাড়িতে মৃতদেহ ফেলে রাখা যে যুক্তিসঙ্গত নয়, দু এক কথায় তখনই তা আমি অমরকে বুঝিয়ে বললাম। অমরও বুঝল মৃতদেহ তখনই সেখান থেকে স্থানান্তরিত করতে হবে, এটাও বললাম। তখন দুজনে মিলে ধরাধরি করে সে মৃতদেহ বের করে পথে নিয়ে আসলাম। এমন সময় কিছু দূরে কার পায়ের যেন শব্দ শুনতে পেলাম। শুনেই মৃতদেহ ফেলে আমরা পালিয়ে গেলাম, নয়তো খুনের অপরাধে আমরাই তখন ধরা পড়তাম। ঠিক সেই সময় আপনিও এসে সেই মৃতদেহ পথের ধারে পড়ে থাকতে দেখলেন। হ্যাঁ, আমি সুরেন্দ্রনাথের আর্তনাদ শুনেই ছুটে গিয়েছিলাম। কই, তোমাদের কাউকে তো সেখানে দেখিনি।
আপনার পায়ের শব্দ শুনেই আমরা যত শীঘ্র সম্ভব পালিয়ে গিয়েছিলাম। এখন আপনি বুঝতে পারলেন কি কেন অমরেন্দ্র আপনার সাথে এরকম ব্যবহার করেছিল, কেন সে আপনার বিপক্ষে আর আমার পক্ষ সমর্থনে সম্মত হয়েছিল? সবই বুঝেছি। অমর বলেছিল যখন আমি প্রকৃত ব্যাপার জানতে পারবো তখন তার সব অপরাধ মার্জনা করে দেব। এখন দেখছি তাই ঠিক। নিরপরাধা সেলিনাকে রক্ষা করতে সে প্রাণপণ চেষ্টা করেছিল। এদিকে আবার তোমারও কোনো অপরাধ নেই, অথচ তোমার এই বিপদ তোমাকেও রক্ষা করতে হবে। অমর ঠিক করেছে। অমর দেবতার কাজ করেছে। অমর মানুষ ছিল না, সে দেবতা। সে দেবতা, স্বর্গে গিয়েছে সে। হায়, তোমরা যদি আগে আমার কাছে সব বিষয় প্রকাশ করতে তাহলে আমি কখনোই এতটা ঘটতে দিতাম না। আমার বিবেচনায় তা ঠিক নয়। সুরেন্দ্রনাথের মৃত্যুতে আপনার মনের অবস্থা ঠিক ছিল না। বিশেষত আপনি আমার প্রতি যেরূপ অন্যায় দোষারোপ করতে লাগলেন, তাতে আপনার কাছে তখন কোনো কথা প্রকাশ করতে আমার ঠিক সাহস হলো না। আমি তোমার উপরে অন্যায় দোষারোপ করেছি? হ্যাঁ, আমি এখনো বলছি একমাত্র তুমি এই সব দুর্ঘটনার মূল। অনুরাগেই হোক বা বিষয়ের লোভেই হোক, তুমি যদি সেলিনাকে বিয়ে করবার জন্য এতটা ব্যগ্র না হতে, তাহলে কখনোই আমার সর্বনাশ ঘটত না। জুলেখার এমন কি দোষ? হ্যাঁ, টম্বুরুর ভয় দেখিয়ে তুমি তাকে যা হুকুম করতে সে তাই করত। তুমি যেরকম দোষী, জুলেখা ততটা নয়। তোমার জন্যই আমি সুরেন্দ্র অমরকে চিরকালের জন্য হারিয়েছি। তুমি যেরকম মহাপাপী, তোমার মুখ দেখলেও পাপ হবে। আপনার যা মনে আসে বলুন, ঠিক আছে? তাতে আমার বিশেষ ক্ষতি নেই। দেখছি আপনার মনে এখনো বিশ্বাস আমি মহাপাপী, সব দোষ আমারই, তাই না? ভালো, খুব ভালো। কাল যদি আপনি বিকালে আমার সঙ্গে একবার দেখা করেন, তাহলে প্রমাণ আপনি পাবেন। আপনি আমাকে যেরকম ভয়ানক পিশাচ মনে করছেন তা কিন্তু ঠিক নয়। কাল আমি বিকালে একবার আসব। আর তোমাকে আসতে হবে না। তোমার ছায়া স্পর্শ করা পাপ। আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। পরে না করেন ক্ষতি নেই, কাল একবার করবেন, নয়তো নিজেই ঠকবেন। তাহলে এর জন্য আপনাকে পস্তাতে হবে। বিশেষ কথা আছে। কি এমন কথা? কালকেই শুনতে পাবেন। এখন বললে কি ক্ষতি? না, কাল বলবো। তা এখন না বলবার কারণ? কারণ জিজ্ঞাসা করবেন না, কাল সব জানতে পারবেন বলছি তো। আপনি যদি সদ্বিবেচক হন, আমার সাথে দেখা করতে অমত করবেন না। কাল বিকালে সেলিনা ও তার মাকে এখানে আসতে বলবেন, তাদেরকেও প্রয়োজন আছে। তারা কেউই আসবেন না। এই তো এখনই দেখলে, তোমাকে এখানে আসতে দেখে মিসেস মার্শন রেগে চলে গেলেন। হ্যাঁ, মিসেস মার্শনকে আমি জানি, তার বুদ্ধি বিবেচনা কিছুই নেই। যাই হোক, আমি আপাতত উঠলাম। আপনি কি কাল আমার সাথে দেখা করতে সম্মত আছেন? আচ্ছা, তাই হবে। যদি বিশেষ কোনো কথা থাকে, একবার দেখা করতে ক্ষতি কি? মিসেস মার্শন আর তার কন্যাকে আসতে বলবেন, ভুলবেন না কিন্তু। চেষ্টা করে দেখব। বেশ। বলে বেন্টুট বিদায় নিলেন। ঘরের বাইরে গিয়ে হঠাৎ একটা কথা মনে পড়ায় ফিরে দাঁড়িয়ে বললেন, ও, আর একটা কথা। সেলিনাই যে সুরেন্দ্রনাথকে হত্যা করেছে, সেটা আপনি সেলিনার কাছে প্রকাশ করবেন না। না, এখন কোনো কথা বলবো না, কিন্তু এর পর বলবো। অমর যার জন্য নিজের প্রাণ দিয়েছে, সেটা জানবে না। জেনে লাভ কি? লাভের মধ্যে যখন সেলিনা জানবে সে নিজেই সুরেন্দ্রনাথকে খুন করেছে, তার অপরাধে নিরপরাধ অমরেন্দ্র প্রাণ নিয়েছে, তখন সেলিনার মনের অবস্থা কি ভয়ানক হবে ভেবে দেখুন দেখি একবার। হয়তো সে চিরকালের জন্য উন্মাদিনী হয়ে যাবে। সেলিনা এখন বেশ আছে, কেন আর তাকে ব্যস্ত করবেন? আমি আপনাকে বিশেষ করে বলছি, ঘুণাক্ষরেও আপনি সেলিনার কাছে কোনো কথা প্রকাশ করবেন না। তা সর্বনাশ করবেন না কিন্তু। বিশেষত যতক্ষণ না কাল আমি আপনার সাথে দেখা করছি, ততক্ষণ আপনি এ বিষয়ে খুব সাবধানে থাকবেন। আপনি বরং এর জন্য শপথ করুন। ভালো, তাই হবে। আমি স্বীকার করলাম সেলিনাকে কোনো কথা বলবো না। পরের দিনই দত্ত সাহেব মিসেস মার্শনকে তার কন্যা সমেত খবর পাঠিয়ে দিলেন রহিম বক্স মারফত, এবং নিতান্ত উদ্বেগের সাথে বেন্টউডের প্রতীক্ষা করতে লাগলেন। আজ বেন্টউড আসলে সহজে তাকে ছাড়া যাবে না। কাল বড় ফাঁকি দিয়ে গিয়েছে। সে নিশ্চয়ই সুরেন্দ্রনাথের মৃতদেহের সকল খবর রাখে। সে নিজেই মৃতদেহ বের করে নিয়ে গিয়েছে। আজ আসলে জোর করে তার কাছ থেকে সব কথা বের করে নিতে হবে।
যতক্ষণ না সব কথা স্বীকার করবে কিছুতেই তার নিস্তার নেই। দুপুরে সেলিনার মা কন্যাসহ দত্ত সাহেবের বাড়িতে এলেন। সেলিনাকে দেখে আর চিনতে পারা যায় না। তার মুখমণ্ডল বিবর্ণ ও শুষ্ক, দৃষ্টিতে সে ঔজ্জ্বল্য আর নেই, যেন কতদিন রোগ ভোগ করে এইমাত্র উঠে আসছে। হতভাগিনী, তুমি জানো না তুমি নিজের হাতে কি ভয়ানক কাজ করেছ? তোমার আর দোষ কি? জুলেখা ও বেন্টফোর্ড এই দুর্ঘটনার মূল। সেই পিশাচির হাতে পড়ে তুমি মহাপাপ করেছ। কাল বেন্টুড আপনার এখানে কেন এসেছিল? সেদিন সুরেন্দ্রনাথ যেভাবে খুন হয় সেটা বলতে এসেছিল। ডাক্তার বেন্টুড বড় ভয়ানক লোক। তারই মন্ত্রণায় অমরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথকে খুন করেছেন। সেদিন আমার সাথে সুরেন্দ্রনাথের দেখা করবার কথা ছিল। তার সাথে দেখা হলে আমি তাকে সাবধান করে দিতে পারতাম। অমরেন্দ্রনাথ ও বেন্টুডের সঙ্গে বিবাদ করতেও মানা করতে পারতাম। তা সেদিন সন্ধ্যার পর সুরেন্দ্রনাথের সাথে কি তোমার দেখা হয়নি? না, দেখা করতে পারিনি। সুরেন্দ্রনাথ হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। এমন সময়ে অমরেন্দ্রনাথ এসে পড়েন। কথায় কথায় তার সাথে বিবাদ ঘটায় অমরেন্দ্র তাকে খুন করেছেন। আচ্ছা সেলিনা, তুমি সুরেন্দ্রনাথের সাথে কেন দেখা করতে পারোনি? সেদিন আমি বড় অসুস্থ ছিলাম। জুলেখা আমার কাছে ছিল। সে আমাকে নিচে নামতে দেয়নি। যখন আমার একান্ত কষ্ট হতে লাগলো, সে নিজে ঝাড়ফুঁক মন্ত্রে আমার চিকিৎসা করে। তখনই আমি ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙল তখন রাত অনেক। দত্ত সাহেবের মনে আর কোনো সন্দেহ রইল না। বুঝতে পারলেন বেন্টুড যা বলেছিল তা মিথ্যে নয়। সুরেন্দ্রনাথকে খুন করবার জন্যে জুলেখা সেলিনাকে হিপনোটাইজ করেছিল। পিশাচি জুলেখাই সেলিনাকে দিয়ে সুরেন্দ্রনাথকে খুন করেছে। আপনি আমাদেরকে আসতে লিখেছেন কেন? ডাক্তার বেন্টফোর্ডের কথা মতো আমি আপনাদেরকে আসতে লিখেছিলাম। এখনই বেন্টফোর্ড আসবে, তার আসবার কথা আছে। তাহলে আপনি আমাদেরকে অপমানিত করতে মনস্থ করেছেন। আপনার ব্যবহারে আমি দুঃখিত হলাম। বুঝতে পারলাম না আপনার উদ্দেশ্য কি। এখানে এনে আপনাদের অপমান করা আমার উদ্দেশ্য নয়। বেন্টফোর্ডের বিশেষ অনুরোধে আমি আপনাদেরকে আসতে লিখেছিলাম। বেন্টফোর্ডের কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্যে বেন্টুড আপনাকে এমন অনুরোধ করেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তা ঠিক বলতে পারি না। মনে হয় আমাদের এইসব দুর্ঘটনা সম্বন্ধে যা কিছু সে জানে সেটা প্রকাশ করবে। যা প্রকাশ হবার তা তো হয়ে গেছে, সবই আমরা শুনেছি। যা হোক, আপনি যে বেন্টুডের কথা মতো আমাদেরকে আসতে লিখেছেন সে কথা আগে জানতে পারলে কখনোই আমরা আসতাম না। আপনি বড় অন্যায় করেছেন। আমি এখনই উঠলাম। বেন্টুডের সাথে আমি দেখা করতে চাই না। বলে দ্রুত উঠে যেই ঘর থেকে বেরোতে যাবেন, দেখলেন দরজার সামনে ডাক্তার বেন্টুড দাঁড়িয়ে। আপনি কোথায় যাচ্ছেন? বসুন, যাবেন না? আপনাকে আমার দরকার আছে। একটু অপেক্ষা করলে একটা আশ্চর্য ব্যাপার দেখতে পাবেন। কি এমন আশ্চর্য ব্যাপার? দেখতে পাবেন। অপেক্ষা করুন, তাড়াতাড়ি করবেন না। আরে সেলিনা, এই যে তুমিও এসেছো, ভালোই হয়েছে। তুমি কি শুকিয়ে গেছো! আহা, তোমাকে দেখে যে সহসা চিনতে পারার জো নেই। যাই হোক, যাতে তোমার মলিন মুখে হাসি আসে তা আমি করছি। আর আপনি মিস্টার দত্ত, আপনাকেও বলি, আমাকে আর কিছু বলতে হবে না। আমি তোমার বাজে কথা আর শুনতে চাই না। তুমি আমার সুরেন্দ্রনাথের মৃতদেহ চুরি করে কি করলে আমি কেবল সেটাই এখন জানতে চাই। বেশ, তাই হবে। ব্যস্ত হচ্ছেন কেন? এখনই তো আপনি জানতে পারবেন তা। সেই জন্যই তো আমি এখানে এসেছি। এখন এই নাটকের শেষ দৃশ্যটার অভিনয় শেষ করতে পারলে আমারও ছুটি হয়। কি আশ্চর্য! এই দুর্ঘটনাকে আপনি নাটক বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এর অর্থ কি? অর্থ বুঝিয়ে দিচ্ছি। ওই দরজার দিকে তাকিয়ে দেখলে আমার কথার অর্থটা বুঝতে পারবেন। দেখুন। তখনই সকলের সাগ্রহে সেই দিকে তাকিয়ে দেখলেন। যা দেখলেন তা আশাতীত, তা স্বপ্নাতীত এবং তা একান্ত অভাবনীয়। দেখলেন সেই দরজার সামনে বেশ সবল ও সুস্থ দেহে দাঁড়িয়ে তাদের সুরেন্দ্রনাথকে দেখে সবাই এত ব্যস্ত হয়ে পড়েছিল যে বেন্টুড কখন বেরিয়ে গেছে কেউ টের পায়নি। এবং সেদিন অমরেন্দ্রনাথও বেঁচে ওঠে।
কিভাবে সব সম্ভব হলো সেটা আর জানা যায়নি। বেশ কিছুদিন পর ডাক্তারের চিঠি পেলেন দত্ত সাহেব। প্রিয় বন্ধু, হঠাৎ সুরেন্দ্রনাথকে জীবিত দেখে আপনারা তখন এমনই আনন্দাকুল হয়ে উঠেছিলেন যে আমার কথা আপনাদের মনেই ছিল না। সুবিধা বুঝে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লাম। যে ঘরে অমরেন্দ্রর মৃতদেহ পড়েছিল সেই ঘরে গিয়ে তাকে পুনর্জীবিত করে তুললাম। আমি সুরেন্দ্রনাথকেও পুনর্জীবিত করেছিলাম। মৃত ব্যক্তি কিভাবে পুনর্জীবিত হলো এবং আমার সেই সব কাণ্ড কারখানার অর্থ কি তা জানতে অবশ্যই আপনি কৌতূহলী হয়েছেন, সন্দেহ নেই। এই চিঠিতেই আপনার সেই কৌতূহল চরিতার্থ হবে। আমার সাথে দেখা করতে কষ্ট করে আপনাকে আর এত দূরে আসতে হবে না, যদিও বা আসেন দেখা হবে না। এই চিঠি যখন আপনার হাতে পড়বে তখন আমি কলকাতা ত্যাগ করে অনেক দূরে চলে গেছি। আমি যে কলকাতা ত্যাগ করব তা আপনি একদিন আমার মুখে শুনেছেন। বিশেষত আমার সাথে আর দেখা হয় সেই ইচ্ছাও আপনার নেই। আপনার অনিচ্ছা সত্ত্বেও বিশেষ প্রয়োজনবশত আমি উপযাজক হয়ে একবার আপনার সাথে দেখা করেছিলাম। আর করবার দরকার দেখি না, আমার কাজ পুড়িয়েছে। অতএব আমি চিরদিনের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম, আর আমার দেখা পাবেন না। সেজন্য আমাদের কারো বিশেষ কোনো ক্ষতি হবে না যদিও। যাই হোক, এখন কাজের কথাগুলো লিখে ফেলি। আপনি আমাকে কেবল চিকিৎসক বলেই জানেন, কিন্তু তা ঠিক নয়। চিকিৎসা ছাড়া আমি আরো অনেক বিষয়ে চর্চা করে থাকি। নানান দেশ ঘুরে বহু চেষ্টায়, বহু অধ্যাবসায় আমি অনেক গুপ্তবিদ্যা শিখেছি। সেলিনাকে বিয়ে করলে আমার গন্তব্য পথটা অনেকটা সুগম হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, কিন্তু সেলিনা আমাকে বিয়ে করতে সম্মত হলো না। দেখলাম সুরেন্দ্রনাথ তার হৃদয় অধিকার করেছে, আমি তার আশা ত্যাগ করতে পারলাম না। মনে করলাম আমার অভীষ্ট সিদ্ধির একমাত্র প্রতিবন্ধক সুরেন্দ্রনাথকে সরাতে হবে। একেবারে জগৎ থেকে সরানোর ইচ্ছা আমার ছিল না, যদিও তা আমি করিওনি। আপনার বিষগুপ্তি হস্তগত করার জন্য টম্বরুর ভয় দেখিয়ে আমি জুলেখাকে আগে হস্তগত করলাম। জুলেখাও আমার কথা মতো চলতে সম্মত হলো। বিষগুপ্তির বিষে মানুষ মরে না, তবে এমন অজ্ঞান হয়ে পড়ে যে কোনো সুবিজ্ঞ ডাক্তার তা বুঝতে পারে না। যদি বেশি দিন অজ্ঞান অবস্থায় থাকে এবং প্রতিষেধক না পড়ে তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত। জুলেখার কাছ থেকে আমি বিষগুপ্তির বিষের প্রতিষেধক তৈরি করতে শিখলাম। সেই জন্যেই আমি বিষগুপ্তি ব্যবহার করতে সাহসী হয়েছিলাম। জানতাম আমার ইচ্ছা মতো যখন খুশি আমি সুরেন্দ্রনাথকে আবার আগের মতো সুস্থ করতে পারবো। আমি গণনার অছিলায় জীবন মৃত্যু ঘটবে বলে সুরেন্দ্রনাথকে ভয় দেখিয়েছিলাম এবং সতর্ক হতে বলেছিলাম, কিন্তু আমার আশা সফল হলো না। সুরেন্দ্রনাথ তাতে ভয় পেল না, সতর্কও হলো না, বরং সেলিনাকে বিয়ে করবার জন্য আরো ব্যগ্র হয়ে উঠল। আমিও বদ্ধপরিকর হয়ে উঠলাম। বিষগুপ্তি সংগ্রহের জন্য জুলেখার সাথে পরামর্শ করলাম। সে মিসেস মার্সনকে হিপনোটাইজ করে বিষগুপ্তি সংগ্রহ করলো। আমারই আদেশ মতো একদিন সে সেলিনাকে হিপনোটাইজ করলো এবং তার হাতে সে বিষগুপ্তি দিয়ে সুরেন্দ্রনাথকে হত্যা করতে পাঠালো। সুরেন্দ্রনাথ খুন হলো। না না, খুন ঠিক নয়, কারণ বিষগুপ্তির বিষে মানুষ তো মরে না। খুনের অপরাধে ফেলে সেলিনাকে নিজের বশে রাখবো এটা আমি মনে করেছিলাম। জুলেখার সাহায্যে আমি সুরেন্দ্রনাথের দেহ অপহরণ করেছিলাম। সুরেন্দ্রনাথকে বাঁচানোর জন্যই আমি এটা করেছিলাম। যতদিন আমি সেলিনার আশা ত্যাগ করতে পারিনি ততদিন সুরেন্দ্রনাথকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখেছিলাম। নিয়মিত সময় তাকে খাওয়াতাম, সেই জন্য তার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়নি। আমি যখন হাজতে বন্দী ছিলাম সেই সময় আমার আদেশে জুলেখা সুরেন্দ্রনাথের রক্ষণাবেক্ষণ করত। সুরেন্দ্রনাথকে আমার বাড়িতে রাখিনি যদিও, সেই জন্যই পুলিশের অনুসন্ধান সফল হয়নি। সেদিন আদালতে অমরেন্দ্রনাথকে একান্ত নির্বোধের মতো আত্মহত্যা করতে দেখে আমি হাল ছেড়ে দিলাম। বুঝলাম সেলিনা লাভ আমার অদৃষ্টে নেই। তবে কেন অনর্থক অমরেন্দ্রর জীবন নষ্ট হয়? অমরেন্দ্রের মতো সরল প্রকৃতির লোক এ জগতে অতি অল্প। দুজনকেই প্রতিষেধক দিয়ে আমি প্রকৃতিস্থ করলাম। সুরেন্দ্রনাথকে সুস্থ করে আমি আপনার কাছে নিয়ে গেলাম। আপনিও আপনার হারানিধি পেলেন। সম্ভব শীঘ্রই সেলিনার সাথে তার বিয়ে হবে, কিন্তু অমরেন্দ্রর জন্য আমার বড়ই দুঃখ হয়।
সেলিনার উপরে তার প্রগাঢ় ভালোবাসা, সেলিনার উপরে তার আন্তরিক অনুরাগ, সেলিনার জন্য অমর নিজের প্রাণ দিয়েছিল। আহ বেচারা। এখন অমরেন্দ্র যদি সেলিনাকে সুরেন্দ্রনাথের সঙ্গে দেখে, তার যে কি কষ্ট হবে কে জানে। যাই হোক, আপনি এখন আপনার দুই ভাগ্নেকে রক্ত মাংসের শরীরে পুনর্জীবিত পেয়েছেন। অবশ্যই এখন আপনার মনে আর কোনো কষ্ট নেই। আপনি মনে মনে আমাকে যে পিশাচ মূর্তিতে চিত্রিত করেছেন, আমি নিজে কিন্তু তা ঠিক নই। ঠিক আছে, এখন আমার বক্তব্য শেষ। আপনি এতদিন যে রহস্যের মধ্যে আত্মহারা হয়ে পড়েছিলেন, এখন তা পরিষ্কার হয়ে গেল। অমরেন্দ্রর চিঠিতে জানতে পারলাম সেলিনা সুরেন্দ্রনাথকে বিয়ে করতে আর সম্মত নয়। সুরেন্দ্রনাথও সেজন্য আদৌ দুঃখিত নয়। শুনলাম সুরেন্দ্রনাথ স্বইচ্ছায় আমিনাকেই বিয়ে করেছে। ভালোই হয়েছে। সরলা আমিনা সুরেন্দ্রনাথের চির অনুরাগী। এই মিলনে আমি খুব খুশি হলাম, সত্যি বলছি। কিন্তু সুরেন্দ্রনাথের মতি পরিবর্তনের কারণটা কি সেটা বুঝতে পারলাম না। সেলিনার জন্য এত বাধা বিঘ্ন অতিক্রম করে, এত কষ্ট স্বীকার করে শেষে সুরেন্দ্রনাথ সেলিনাকে ছেড়ে আমিনাকে বিয়ে করলো, কিন্তু কেন? ও, আরো জানতে পারলাম সেলিনা এখন অমরেন্দ্রনাথকেই বিয়ে করবে। শুনে বড়ই খুশি হলাম। অমরেন্দ্রর নিঃস্বার্থ প্রেমের এরকম প্রতিদানই তো বাঞ্ছনীয়। ও আচ্ছা, আরেকটি কথা, টম্বুরু পাওয়া গেছে। জুলেখার মৃত্যু হয়েছে। কাউরূপের সাধনা করতে গিয়ে সে কাউরূপীর হাতেই মরেছে। আচ্ছা বেশ, এবার আমি চলি। আমার কুশল নেবেন। আমিও বিদায় নিলাম। ইতি আর বেন্টুক।